জি, শুরু শুভেচ্ছা করি। আপনাকেও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি। শুরু করি যে আহ, শাহজালাল বিমানবন্দরে আগুন, একদম ভয়াবহ আগুন। পত্রিকাগুলো থেকে দেখছিলাম যে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এইটি সম্পর্কে আসলে একটু ছোট্ট আপনার মন্তব্য জানতে চাই, কারণ এই কদিনের মধ্যে ঘন ঘন কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। চট্টগ্রাম ইপিজেড, তার আগে ঢাকার মিরপুরের একটি রাসায়নিক গুদামে আগুনের ঘটনা ঘটেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত, এক সূত্রে গাথা এবং ফ্যাসিস্টদের জোরালো সহিংসতা শুরু করেছে বলে তিনি তার বক্তব্যে বলছেন। আসলে কি মনে হয়, কি হচ্ছে, কেন হচ্ছে? প্রথমত কথা, ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজে যে আগুন, এটা একটা মর্মান্তিক ব্যাপার, একটা ভয়াবহ ব্যাপার। ঠিক কত ক্ষতি হয়েছে এই মুহূর্তে আগুন মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে এসেছে। ভালো খবর যেটা, যে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তের খবর, এটা একটা ভালো ব্যাপার এই মুহূর্তে। এই ব্যাপার। আর উম, পূর্ব পরিকল্পিত কিনা, এটা নাশকতা কিনা, আমি আসলে এই মুহূর্তেই এভাবে মন্তব্য করতে চাই না। প্রত্যাশা রাখি যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটা সত্যিকার অর্থেই একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। তদন্ত হয়ে যাদের বিরুদ্ধে যদি সেরকম কোনো কিছু প্রমাণ পাওয়া যায়, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে, যদি সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় যে এটা নাশকতা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তি বলতে আমি সংশ্লিষ্টদের কথা বলছি, তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, আমরা তো কঠোর কঠোর শব্দ বলতে বলতে হুম। এগুলোকে একেবারে ক্লিশে করে ফেলেছি। এখন আর কঠোর বললে মানুষ খুব একটা তার প্রতি গুরুত্ব দেয় না। তো এর আসলে একটা ব্যবস্থা নেওয়া দরকার। আর সরকারের জায়গা থেকে আমি মনে করি যে ক্ষয়ক্ষতির পরিমাণ তো নির্ধারণ করা হবে। কারো বিমা করা আছে, কারো বিমা করা নাই, কি আছে আমি জানি না। সেটা কি মিলিয়ন ডলার, না বিলিয়ন ডলার, না কয়েক বিলিয়ন ডলার, সেটাও জানি না। আমদানি হয়ে যে সমস্ত পণ্য এসেছে, মূলত সেগুলোর ক্ষতি হয়েছে কত, সেটা ক্ষয়ক্ষতির হিসাব করা হবে। যে জায়গাটা সরকারের এখন আবার নতুন করে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার, যে সরকারের ভেতরে এখনো বহু জায়গাতে আহ পূর্ব পূর্বতন সময়ের যে লোকজন, যে সুবিধাভোগী লোকজন ছিল, তারা এখনো নানাভাবে রয়ে গেছে। এখন সেই সমস্ত যে রয়ে যাওয়া, এই রয়ে যাওয়ার কোনো মানে প্রতিফলন এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে পড়ছে কিনা, এই বিমানবন্দরের তদন্তের পাশাপাশি এই পুরো বিষয়টি তদন্ত করা দরকার। এবং যেহেতু হুম। ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে আশঙ্কা করা হচ্ছে যে নানা রকমের জটিলতা তৈরি করা হতে পারে। তো একটা জটিলতা হয়ে যাওয়ার পরে আওয়ামী দোসররা করেছে, এরকম কথা আমার ধারণা যে মানুষ শুনতে চাইবে না সরকারের জায়গা থেকে, আমাদের কাছ থেকে। মানুষ যেটা জানতে চাইবে, আগে ভাগেই ব্যবস্থা, একটা সত্যিকার অর্থে ব্যবস্থা এবং কঠোর ব্যবস্থা, সেই ব্যবস্থাটা জি। আগে নেওয়া দরকার। এবং পূর্বতন সময়ের যদি সন্দেহভাজন কোনো ব্যক্তি, সন্দেহভাজন কেউ যদি থেকে থাকেন, তারা যদি গুরুত্বপূর্ণ জায়গাতে থেকে থাকেন, সব জায়গাতে, শুধুমাত্র বিমানবন্দরের ঘটনার কথা বলছি না, তাদের বিষয়ে আমার ধারণা যে সরকারের দ্বিতীয়বার চিন্তা করা দরকার। সত্যিকার আপনি অর্থেই কোনো বলছেন ভালো যে মানুষ সেখানে যেন মানে ক্ষতিগ্রস্ত তাদের না কোনো হন। প্রতিফলন আছে কিনা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায়? তদন্তেও যে প্রতিফলন থাকবে না তারই বা নিশ্চয়তা কি? মানে তাদের কোনো প্রতিফলন, তারই কি এখন নিশ্চয়তা থাকে? তদন্তটা কিভাবে হয়, কাদেরকে নিয়ে করা হয়, সেটার উপরে নির্ভর করছে। এই মুহূর্তে আসলে এই বিষয়টি নিয়ে আগাম মন্তব্য মনে হয় আমরা যদি না করি, সেটাই ভালো। আমাদের একটু দেখতে হবে, একদিন দুই দিন পরে গিয়ে আমরা নিশ্চয়ই, ক্ষয়ক্ষতির নিশ্চয়ই পরিমাণ জনাব গোলাম জানতে মোর্তজা, পারবো। তা তো বটেই, তা তো বটেই। মানে এর আগেও সচিবালয়ে যখন আগুন লাগলো তখনও শুনেছিলাম ফ্যাসিস্টরা এর মধ্যে থাকতে পারে, পরে আসলে দেখা গেল না। তার আগের সরকার যখন, সেই পলাতক সরকার, এখন যারা পলাতক আছেন তারা যখন ক্ষমতায় ছিলেন, তারা যখন ছিলেন তখনও একসময় হলো না খুব মার্কেটে একের পর এক, বঙ্গবাজার, নিউ মার্কেট আগুন লাগছিল, এসি বিস্ফোরণ, তখনও শুনছিলাম এর সাথে নাকি বিএনপি জামাত জড়িত, কিন্তু এই আসলে এই কিছুই শেষ কারণেই, পর্যন্ত হ্যাঁ, তদন্তে আর আসে এই না। কারণেই এই কারণেই আগাম মন্তব্য আমি করতে রাজি নই। আমি যে আমি যে আশঙ্কার কথা বলেছি, যে প্রশাসনের ভেতরে যদি সেরকম কেউ থেকে থাকে, সেরকম যদি ইঙ্গিত পাওয়া যায়, তাহলে সরকারের নির্বাচনকে সামনে রেখে অনেক বেশি সজাগ বা সচেতন হওয়া দরকার। তবে কোনো অবস্থাতেই ভালো কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও বিবেচনায় রাখা দরকার। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, স্পষ্ট আপনার বক্তব্য। এবারে আসি জুলাই সনদ নিয়ে একটু কথা বলতে। জুলাই সনদের আয়োজন, সেটি নিয়ে অনেক আলোচনা ছিল এবং তারপর আলোচনার পরে অনেক সমালোচনাও তৈরি হয়েছে। একটা মানে মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্যে বলছেন যে তিনি এটাকে আল্লাহর রহমত বলছেন, যে একটি বিশেষ দিন, বিশেষ ক্ষণ আমরা পেয়েছি যখন সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক নেতা একসাথে হয়ে জুলাই সনদ স্বাক্ষর করেছেন। আহ, মানে এটি কথাটি আসলে কি সত্য?
কারণ সমস্ত রাজনৈতিক দল কোথায় সেখানে আছে? যারা আলোচনায় ছিল তাদের মধ্যেই 6টি দল আসলে সেখানে নাই। গুরুত্বপূর্ণ যাকে অন্যতম প্রধান দল হিসেবে বিবেচনা করা হয় এনসিপি, তারা নাই। তারা বলছে এটি প্রতারণা হচ্ছে, জাতিসংঘে জাতীয় ঐক্যের নামে প্রতারণা হচ্ছে। আর যদি ওই সংখ্যার দিক থেকে বিবেচনা করি, যেভাবে জুলাই সনদে দেখানো হচ্ছে যে এটি জুলাই সনদের ভাষ্য, এতটি দল এটিতে ঐক্যমত হয়েছে। 1 নম্বরে যেমন দেখলাম 32টি, 2 নম্বরে সম্ভবত 29টি, এরকম। তো নিবন্ধিত দলের সংখ্যা বাংলাদেশ নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 56টি, তার মধ্যে স্বাক্ষর করলো 24টি। সমস্ত দল কিভাবে আসলে এখানে, রাজনৈতিক দল, নেতা বা সমস্ত জাতি কিভাবে ঐক্যবদ্ধ হলো? প্রথমত কথা, আপনি যে সমস্ত কথা বললেন আমি পুঙ্খানুপুঙ্খ প্রতিটা প্রশ্ন, প্রতিটা সংখ্যা ধরে কথা বলবো না। আমি যেটা বলবো যে জুলাই সনদ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটার সঙ্গে খুবই সম্পৃক্ত ছিল এবং বাংলাদেশের মানুষের এই জায়গাটাতে খুব বড় রকমের একটা প্রত্যাশা আছে। এবং সেই প্রত্যাশার জায়গাটা একটা লম্বা সময় ধরে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনার সময় নানা তর্ক বিতর্ক, মত দ্বিমতের মধ্য দিয়ে মোটামুটি ভাবে একটা জায়গায় আসা গেছে। এরকম একটা সনদ তৈরির সময় সবগুলো বিষয় নিয়ে সবাই একমত হবে, ব্যক্তিগতভাবে আমি সেটা প্রত্যাশা করি না বাংলাদেশের বাস্তবতায়, রাজনৈতিক দলগুলোর বাস্তবতায়। তো সেটা হয়ও নাই। সেটা না হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো যে একত্রে এসেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের আপত্তি জানিয়ে যে স্বাক্ষর করেছে, এটা প্রধান উপদেষ্টা যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যে পর্যায়ের গুরুত্ব দিয়ে তিনি কথা বলেছেন, তার সঙ্গে আমার দ্বিমত নেই, আমি তার সঙ্গে একমত পোষণ করি। এই জায়গাটাতে আমার কিন্তু যে সমস্ত জায়গাটাতে জাতি, সমস্ত হ্যাঁ, রাজনৈতিক আমি নেতারা একমত হলেন, এটা আমি তো খুবই আমি গুরুত্বপূর্ণ আসছি কথা। আপনার কথায়, আমি আসছি। এই জায়গাটাতে পুরো ব্যাপারটা, আপনি যে 6টি 10টি 9টি ইত্যাদি কথা বললেন, দলের কথা বললেন যে তারা থাকলো না, আমার কাছে এই জায়গাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি দল। আপনি বলতেই পারেন দল হিসেবে হয়তো তারা ছোট, এখনো তারা নিবন্ধন নেয়নি, এরকম নানা কথা বলা যাবে, কিন্তু একটি দল এই জুলাই সনদ অনুষ্ঠানে না উপস্থিত না থাকায়, তারা স্বাক্ষর না করাটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা তৈরি করেছে। এটা কেউ স্বীকার করবেন, কেউ স্বীকার করবেন না, কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একজন সংবাদকর্মী হিসেবে আমি এখন সরকারি চাকরির অংশ হিসেবে বলছি না, জুলাই আন্দোলনের, জুলাই আগস্ট গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একজন মাঠ পর্যায়ে থেকে কাজ করা একজন মানুষ হিসেবে এটা আমাকে অত্যন্ত বেদনাসিক্ত করেছে যে জুলাই আগস্ট আন্দোলনের যে সামনে থেকে নেতৃত্ব দেয়া যে প্রধান শক্তি, প্রধান ব্যক্তিত্বরা, রাজনৈতিক ভাবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এখন তারা এনসিপির নেতা, এই যে তাদের যে উপস্থিতিটা থাকলো না, এটা একটা বেদনাদায়ক ঘটনা। তাদের উপস্থিতি যদি থাকতো তাহলে আজকে যে বিতর্কের কথা বলছেন আপনি, এতগুলো দল থাকলো, এতগুলো দল থাকলো না, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে সমস্ত দেশের মানুষ, এগুলো কোনো কিছু নিয়েই কোনো প্রশ্ন উঠতো না, যেহেতু এখানে প্রধান শক্তিটি, জুলাই আন্দোলনের প্রধান শক্তিটি, শক্তি বলতে মাঠ পর্যায়ের শক্তি, নেতৃত্বের শক্তি, তারা না থাকার কারণে। তবে এখনো আমি এই জায়গাটা নিয়ে আমি বেদনাসিক্ত, বাট আমি অতটা হতাশ নই যে কিছুই হলো না। এখনো যেহেতু তাদের সঙ্গে আলোচনা চলছে, এখনো যেহেতু তারা রাজনীতিতে সক্রিয় আছে, সরকারের সঙ্গে তাদের আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি, এখনো স্বাক্ষর করার ব্যাপারটা আছে। কিন্তু এই জায়গাটাতে একটা বড় কষ্টকর ঘটনা ঘটে গেছে যে জুলাই যোদ্ধা নামে যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, সেখানে যারা এসেছিলেন, আমার ধারণা যে এই জুলাই যোদ্ধাদের সঙ্গে যে পুলিশ যে আচরণ করলো, পুলিশ যে তাদের লাঠিপেটা করলো, এই জায়গাটা আমার ধারণা যে লাঠিপেটা না করেও তাদের সঙ্গে এক ধরনের সমঝোতায় বা তাদেরকে এক পাশে রাখা বা সরিয়ে দেয়া বা ইত্যাদি ইত্যাদি কোনো না কোনো কিছু করার সুযোগ ছিল। এদের প্রতি যেভাবে নির্দয়ভাবে পুলিশি লাঠিপেটা হয়েছে, আমার ধারণা যে এটার কোনো দরকার ছিল না। এই কাজটি করা মোটেই ঠিক হয়েছে বলে আমি মনে করছি না। জি, মানে তাহলে এই যে এই কাজটি হলো, তাহলে আর সমস্ত জাতির ঐক্যবদ্ধ কোথায় হলো? আর মানে এই প্রশ্নটা কি পরবর্তীতে, যেহেতু এটি আসলে পাঠ্যপুস্তকে থাকবে, জাদুঘরে সংরক্ষিত থাকবে এই পুরো বিষয়গুলো, তখন কি এই প্রশ্নটা আসবে না? যেহেতু সংখ্যার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ যেই দলগুলো আলোচনা ছিল 2-3টা দল বা
চারটা পাঁচটা ম্যাক্সিমাম দল ছাড়া বাকি দলগুলোতে কারা আছেন প্রধান নেতার নামও আসলে জানি না আমরা। দু একটি দলের শুধুমাত্র একজন নেতাকে করে চিনি। কিন্তু সংখ্যা তত্ত্ব দিয়ে দেখানো হচ্ছে যে 32টি দল একমত হয়েছে, 29টি দল একমত হয়েছে, বা 30টি 20টি এরকম করে এক একটা প্রস্তাবনা এবং সেখানে একমত হয়েছে সংখ্যা দেখানো হচ্ছে। সেই হিসাবে বলছি যে তাহলে পরবর্তী যখন এই সংখ্যার বিবেচনায় আসবে 56টির মধ্যে 24টি, আসলে অর্ধেকেরও কম দল একমত হয়েছে। জাতীয় ঐক্য প্রশ্নবিদ্ধ হবে না পরবর্তীতে আলোচনার সময়? বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আপনি যদি শতভাগ একমত হয়ে কোনো কাজ করতে চান, আমার ধারণা সেই বাস্তবতা বাংলাদেশে নাই, কোনো ক্ষেত্রেই আমরা মেজরিটি হতে তো পারি থাকবে না। অন্তত। কোনো ক্ষেত্রেই আমরা হতে পারি না। মেজরিটি আপনি সংখ্যা দিয়ে বিচার করতে গেলে মেজরিটি, আর রাজনৈতিক দলের আচার আচরণ, গঠন, ইত্যাদি ইত্যাদি, আকার আকৃতি ইত্যাদি ইত্যাদি দিয়ে যদি বলেন, তাহলে এটাকে সংখ্যাগরিষ্ঠ না বলার কোনো কারণ নাই, যদিও আমি ওই সংখ্যা নিয়ে খুব একটা আগ্রহী নই কথা বলতে। আর বাংলাদেশের মতো বাস্তবতায় এটা পাঠ্যপুস্তকে থাকুক, যে জায়গাতেই যাক যাক হুম। না কেন, এই শুধুমাত্র এনসিপির বিষয়টি ছাড়া আমি পুরো ব্যাপারটিকে অনেক বড়ভাবে দেখি। যে এতদিন ধরে আলোচনা করে মোটামুটি ভাবে একটা জায়গায় আসা গেছে। বাংলাদেশে বহু বছর ধরে বা বহুবার পরে, 90-এর আন্দোলনের পরে তিন জোট একত্রিত হয়ে একটা রূপরেখা করেছিল, রূপরেখা দিয়েছিল। এর বাইরে 90-এর পরে এই 24 বছরে বাংলাদেশের মানুষ কখনোই এরকম রাজনৈতিকভাবে একসঙ্গে বসতে পারে নাই, তর্ক বিতর্ক, আলোচনা, সংবিধানে আগে না আইনি ভিত্তি আগে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে নাই। তো আলোচনা করে একটি যে পর্যন্ত আসা গেছে, আপনি যে সীমাবদ্ধতার কথাগুলো বলছেন, আমি সেই সীমাবদ্ধতার কথাগুলোকে মেনে নিয়েই বলছি। যে পর্যন্ত আসা গেছে সেই পর্যন্ত একটা বড় অগ্রগতি। তবে সামনে এখনো সময় আছে, এখনই হুম। এতটা হতাশ হবার কিছু নাই। যদি এনসিপির সঙ্গে একটা সমঝোতায় আসতে পারে সরকার, এনসিপির যে দাবি, বিএনপি বা জামাতের যে অবস্থান, এই জায়গাগুলোতে যদি মোটামুটি ভাবে আরেকটু কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়, তাহলে আমার ধারণা যে যে বিতর্কগুলোর আশঙ্কা আপনি করছেন, সেই বিতর্কগুলোর আশঙ্কা অনেকখানি কমে যাবে। একেবারে বিতর্ক মানে চলে যাবে এনসিপির যে আমি সেটা দাবি মনে করছি না। বাস্তবায়নের পদ্ধতি, আইনি ভিত্তি দেয়া, এটা তো আর অনেক আগে থেকে বলছে, কিন্তু এই বিষয়গুলোতে মানে এতদিনে একমত হতে পারলো না। আচ্ছা, সামনে আরো 15 দিন বাড়িয়ে দেওয়া হলো। এতগুলো এতদিনে একমত হতে পারলো না, কারণ এখানে তো সরকারের একমত হওয়ার ব্যাপার নয়, এখানে পক্ষ প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার ব্যাপার। সরকার তো বিএনপি কে বলতে পারে না যে তোমরা এই এই ক্ষেত্রে রাজি হয়ে যাও। বিএনপি কোনটাতে রাজি হবে আর হবে না সেটা বিএনপির ব্যাপার, জামাত কোনটাতে রাজি হবে আর না হুম। হবে সেটা জামাতের ব্যাপার। সিপিবির দল হিসেবে যত ছোটই হোক না কেন, সেটা তো তাদের স্বাধীনতা। এখন সেই জায়গাটিতে তো সরকারের শুধু একার দায় নয় যে এই এতগুলো রাজনৈতিক দল রাজি হলো না, তাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাতে তাদের মতো করে হচ্ছে না, সেই কারণে এখন তারা জনাব রাজি গোলাম হচ্ছে না। মুর্তজা, রাজি না হলে কি হবে? মানে এতদিন ধরে যেহেতু রাজি হয় নাই, না হবার একটা আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। না হলে কি হবে? দেখেন, গণতন্ত্রে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, একটি দল যদি 50% ভোট পায়, আরেকটি দল যদি 48% ভোট পায়, তার মানে একটি দলকে 50 জন সাপোর্ট করে, আরেকটি দলকে 52 জন সাপোর্ট করে, বা 50 জন সাপোর্ট করে, আরেকটি দলকে 48 জন সাপোর্ট করে। 48 জনকে যে সাপোর্ট করে তার মতামতটার প্রতিফলন কিন্তু ঘটে না প্রথম অবস্থাতে। হুম। ওই মাত্র 2 জন বেশি থাকে, সেটার মতামতেরই প্রতিফলন ঘটে। তো সুতরাং আপনি যদি এখানে ওই বিচারটা করতে যান, তাহলে একেবারে একমত হয়ে যেতে পারবেন আপনি সব জায়গাতে। আমি তো সেই প্রত্যাশা করছি না। যতটা হওয়া গেছে ততটা একটা অগ্রগতি, সামনের সময়টাতে যদি আরেকটু এগায় তাহলে কিন্তু ওই আরেকটু যে প্রশ্নটা অগ্রগতি। তো একটা জায়গায় যে আইনি ভিত্তি দিতে হবে, বাস্তবায়নের পদ্ধতিটা এখনই নির্ধারণ করে যেতে হবে, এটি হচ্ছে তারা বলছে, কিন্তু এই এখন বিষয়ে এটা তারা তো আমরা একমত জানি হয়ে না যে আসতে পারে নাই। এটা না গণভোট হবে সামনের তো কবে সময়টিতে। হবে? জি, দেখেন, সেটি নিয়ে যেহেতু একমত হওয়া যায় নাই, আবার এনসিপি তো বলে রেখেছে যে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে, এরকম বিষয় রয়ে গেছে। তাহলে আসলে দেখেন সামনের দিনে কি রাজনীতিতে, নির্বাচন কেন্দ্রিক কোনো আশঙ্কা দেখেন কিনা? ধরেন রাজনীতিতে আমি কোনো কিছুকে ধ্রুব মনে করি না যে পরিবর্তন হবে না। এনসিপির বক্তব্য এখন যেরকম আছে, বিএনপির যে অবস্থান আছে, জামাতের যে অবস্থান আছে, সরকার যে নির্বাচনটি করতে চাইছেন, এখনো আলোচনার পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যায়নি। আলোচনা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবার পরেও। হুম। যেহেতু আলোচনাটা একটা চলমান প্রক্রিয়াতে আছে, সেই কারণে আমার কাছে মনে হয় না যে পুরো বিষয়টি নিয়ে এখনই এতটা হতাশার আছে। আপনি যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে যেহেতু 15-16 বছর ক্ষমতা দখল করে থাকা একটা শক্তিকে বাংলাদেশের মানুষ
জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানকারীরা তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তারা সেই নির্বাচনের যেহেতু অংশীজন নয়, সেই কারণে সেই শক্তি সহ আরো হয়তো অনেকে ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে নানা রকমের অনিশ্চয়তা, জটিলতা, সহিংসতা ইত্যাদি ইত্যাদি করতে চাইতেই পারে। তো সেগুলো মোকাবেলা করেই তো সামনে এগোতে হবে। নানা প্রতিকূলতা আসবে, নানা সংশয় তৈরি হবে, হুম। কিন্তু দিন শেষে গিয়ে নির্বাচনটি হতে হবে, গণতন্ত্রের উত্তরণটা আমাদের ঘটাতে হবে। এবং সরকার সেই জায়গাটিতে খুবই বদ্ধপরিকর। সরকারের আপনি অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারবেন, এই কাজটা ঠিক হলো না, ওই কাজটা ঠিক হলো না, তার কাছে এটা প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণ হলো না। আমি তো কিন্তু বলছি না যে কিন্তু সরকার কিন্তু সব আমাদের প্রত্যাশা আসলে পূরণ করে ফেলবে। আশঙ্কাগুলো নিয়ে বিশেষ করে আলোচনা করি যে এরকম হলে কি হবে, এই যদি যদি এরকম একমত না হয়, আবার এদিকে জরুরি বৈঠক হলো যে স্বাক্ষর অনুষ্ঠানের আগের সন্ধ্যায়, তখন প্রধান উপদেষ্টার সাথে সেই বৈঠকে গিয়ে সালাউদ্দিন আহমেদ বললেন যে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে যেন ভারসাম্য নষ্ট না হয়, সে বা আপনার সাথে সুসম্পর্ক যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেরকমটা হলে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। এই যে এটারও একটা বার্তা, এদিকে এখানে একটা ঐক্যবদ্ধ না হওয়া, সেখানেও একটা নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা তৈরি হওয়া, সবকিছু মিলে নির্বাচনে একটা গোলযোগ পেকে যাবে না তো? কারণ এই সংখ্যাটা তো করে আসা হচ্ছে বহু আগে থেকে। এটার কোনো কিছুকেই আমি আশঙ্কা মনে করছি না, এটাকে আমি মনে করছি এটা একটা সতর্কতা। হুম। সেই সতর্কতার অংশ হিসেবে যার যে অবস্থান, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির কাছে মনে হয়েছে যে এই জায়গাটিতে আমাদের সতর্ক থাকা দরকার। সেই সতর্ক থাকার কথাটা প্রধান উপদেষ্টার সামনে গিয়ে বলেছেন। আগে তো আমাদের দেশে এইরকম রেওয়াজ ছিল না যে প্রধান উপদেষ্টা বা প্রধান নির্বাহীর কাছে গিয়ে এইভাবে কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি নেতা কথা বলছেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সেটা আনকন্ডিশনাল না, হুম। কি শর্ত আছে সেটাও তিনি বলছেন, তিনি সতর্ক করছেন। তো এগুলো তো একটা ইতিবাচক দিক, এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র উত্তরণের একটা সঠিক পথে আছি আমি সেটার প্রমাণ করে। বিএনপি যা বলছে সবকিছু সেভাবে হতে হবে বিষয়টা সেরকম নয়, কিন্তু বিএনপির সবকিছু বলার সুযোগ আছে। আবার ছোট রাজনৈতিক দল সিপিবি, তাকে আবার অপমান বা অসম্মান করা হচ্ছে না, তারও কথা বলার সুযোগ আছে, তার নেতা যখন যদিও কথা তারা বলছে বলছে। তারা সঠিকভাবে কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হয় না। এটা বললেও আমার কাছে এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আহ, আমি তো আমি তো আমি তো তাদের সব কথাই তারা বলতে পেরেছে, কোন কথা তারা বলতে পারেনি? আমি তো তাদের সব কথাই বলতে শুনেছি। হুম। যে প্রধান উপদেষ্টার সঙ্গে সব কথা বলে, এখন তারা যদি সারাদিন ধরে ফ্লোর চান যে তারাই সবকিছু বলবেন, আপনি হিসাব করেন। এটা কোন গণমাধ্যম করেছে কিনা জানি না, যদি হিসাবটা এরকম করা হয় যে 2 ঘন্টা মিটিং হয়েছে, সেই 2 ঘন্টার মধ্যে কে 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 কথা বলেছে, কে কে কথা বলে নাই, সব দল তো আর কথা বলে না, সব দল তো কথা বলতে চায় না। সেখানে কথা বলে এনসিপি, সেখানে কথা বলে সিপিবি, সেখানে কথা বলে জামাত, সেখানে কথা বলে আরো 2-4টি রাজনৈতিক দল প্রধান প্রধান ভূমিকায় থাকে। হুম। আমার ধারণা সিপিবি তো যা বলার ছিল তার সবই বলেছে। মানে আমি শুধু সিপিবি বলছি না, ছোট অনেকগুলো রাজনৈতিক দল তারা বলেছে, আবার ওয়ার্কআউটও করেছিল হতে যে পারে, তাদেরকে যথেষ্ট হতে কথা হতে বলতে পারে দেওয়া হয় না। কথা, হতে পারে তাদের কথা বলার সুযোগ তারা একটু কম পেয়েছে, কিন্তু জি। সবকিছু মিলিয়ে যে যা বলতে চায় সেই কথাগুলো আলোচনা হয়েছে কিনা। ধরেন হুম। এমন কি হয়েছে যে না, প্রধান উপদেষ্টার সামনে এই কথা বলা যাবে না, প্রধান উপদেষ্টা রাগ করবেন, মাইক বন্ধ করে দেয়া হবে, তার বিরুদ্ধে মামলা দেয়া হবে, এরকম তো কোনো কিছু হয় না। এই প্রধান উপদেষ্টার সামনে গিয়ে যে যেভাবে পেরেছে সেভাবে তো কথা বলেছে। খেয়াল করে দেখবেন সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে সতর্ক করছেন, বলছেন আমি আপনাকে শর্ত দিয়ে সমর্থন জি। দিচ্ছি। তো এগুলো জি। তো অনেক এই যে গুরুত্বপূর্ণ কথা। সতর্ক করা, আপনি বলছেন সার্বিক বার্তাগুলো, সালাউদ্দিন আহমেদ সহ সার্বিক যে আশঙ্কাগুলো সেগুলোকে আপনি সতর্ক বার্তা হিসেবে দেখছেন। এই সতর্ক বার্তাকে মানে সরকার এখন কি করতে পারে এই সতর্ক বার্তা আমলে সতর্কবার্তা নিয়ে? অনুযায়ী যাতে এই ঘটনাগুলো না ঘটে, যাতে নির্বাচনের আগে সহিংস পরিস্থিতি তৈরি না হয়, যাতে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করতে না পারে। হুম। চেষ্টা করতে না পারে মানে কি? চেষ্টা করতে না পারে মানে সেটার আগাম ব্যবস্থা নেওয়া। যদি এরকম কোনো কিছু দেখা যায়, পূর্ব 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 ধারণা ঠিক করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সতর্ক থাকা, প্রস্তুত থাকা। সরকার যেন হতবিহ্বল না হয়ে না পড়ে একটি ঘটনা ঘটে যাওয়ার পরে। এই জায়গাতেই সবগুলো রাজনৈতিক দল সতর্ক করার চেষ্টা করছে। গণমাধ্যমে যে জি। কথা হচ্ছে, আমি সেই কথাগুলোকে, যে সরকারের সমালোচনা করা হচ্ছে, এই কথাগুলোকেও আমি ঠিক ওইভাবে দেখি যে সরকারকে সতর্ক করা হচ্ছে। কিছু সমালোচনা হয়তো আছে একেবারে অহেতুক, কিন্তু সেই সমালোচনা তারা করছেন তাদের মতো করে, তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সতর্কতা সমালোচনাকে খারাপ হিসেবে দেখছি না। কিন্তু আমি কিন্তু মনে সরকার করছি কি আসলে বার্তা নিচ্ছে, মানে সরকার কি এই বিষয়গুলোকে দেখছে নাকি দেখছে না? কেন করছি এই প্রশ্নটা, কারণ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেই প্রধান উপদেষ্টা বলছেন, তিনি বলছেন যে জুলাই সনদ যারা করেছে তাদের হাতে নির্বাচন, তিনি বলছেন আমরা আমাদের নির্বাচন নিজেরা করব, পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে, আমরা ইনশাল্লাহ পারবো। সেই পারার চিহ্ন আজকে রেখে গেলাম। যেই চিহ্নটা দেখলাম ঠিক তার আগেই পুলিশ এসে, আপনি বলছিলেন কিভাবে পিটিয়েছে, বা একদম মানে একটা দৃশ্য তো খুব কিছু কিছু দৃশ্য থাকে না, খুব আবেগে টাচ করে আমাদের, যে একজন জুলাই যোদ্ধার আর্টিফিশিয়াল হাতটি খুলে পড়ে আছে সেটি, মানে এরকম একটা ঘটনা, তার আগে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিভিন্ন ঘটনা ঘটে গেল।
কেমন চিহ্ন রেখে গেলেন আসলে এই ঘটনায়, যে আমরা যে পারবো তার চিহ্ন রেখে গেলেন? পুলিশ দেখেন, ধাক্কা ধাক্কি আমরা দরকার যে হবে না। আমরা যে পারবো আমরা যে পারবো এতগুলো রাজনৈতিক দল একসঙ্গে হয়ে আলোচনা করে সেটা আমরা প্রমাণ করেছি যে আমরা পারবো। আমাদের ভেতরে যে শঙ্কা আছে, আমাদের ভেতরে যে আরো অনেক কিছু করার আছে, তার প্রমাণ হচ্ছে এনসিপির এই অনুষ্ঠানে না যাওয়া। আমাদের যে সবচেয়ে শঙ্কা যে যে ব্যাপারটি, সেটি আপনি আবারও বলছেন, আমি আবারও বলি, এই যে পুলিশের যে আচরণ জুলাই যোদ্ধাদের সঙ্গে, বিশেষ করে যে ঘটনাটির কথা বললেন, যে তার একটি হাত লাগানো হয়েছিল সেটি খুলে পড়ে আছে, এটা এটা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত লজ্জার। এই জায়গাগুলোতেই সতর্কতার ব্যাপার আছে। আর আপনি বলছেন যে সরকার সচেতন থাকলো কিনা, সরকার শুনলো কিনা। সরকারকে অবশ্যই সচেতন থাকতে হবে, অবশ্যই সরকারকে শুনতে হবে, অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই যে জুলাই যোদ্ধাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার থেকে অবশ্যই সরকারকে শিক্ষা নিতে হবে, এবং আমি জানি সরকার এই জায়গাটি নিয়ে কাজ করছে, এবং এই রকমের ভুল ত্রুটি, এই রকমের ঘটনা যেন সামনের সময়টিতে না ঘটে, সেটার জন্য কি করা যায়, করণীয় কি, সেটা সরকারের ভেতরে আলোচনায় আছে। সুতরাং সরকার কোনো কথা শুনছে না, এটা মনে হয় বলা ঠিক মানে হবে না। সরকার আসলে কি কাজ করছে? সরকারের যারা অংশীদার হিসেবে রাজনৈতিক দলগুলো আছে, যেমন জামাতের আমির এই ঘটনার তীব্র সমালোচনা করছেন। তিনি বলছেন জুলাই যোদ্ধাদের সাথে এমন আচরণ, মানে তিনি এটাতে খুবই অসন্তুষ্ট। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ, যিনি এই আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও তিনি খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে এখানে এই জুলাই যোদ্ধাদের মধ্যে আসলে ফ্যাসিস্টের, মানে পলাতক শক্তি, তারা ঢুকে পড়েছে, এই জন্যই তারা আসলে এরকম সহিংসতা করছে। সরকার আসলে কি বিবেচনায়, কেমন বিবেচনায় কাজ করবে, আর কি প্রথমত করছে কথা জামাত এইটুকু সময়ের মধ্যে? প্রথমত কথা জামাত বা বিএনপি তো আসলে সরকারের অংশ নয়, তারা সরকারের সমর্থক। এই সরকারকে তারা সমর্থন করছে। কেন সমর্থন করছে? কারণ গণতন্ত্র উত্তরণের জন্য এরকম একটা সরকার দরকার ছিল, সবাই মিলে এই সরকারটাকে তৈরি করেছে, সমর্থন করছে। আর জামাত যে সমালোচনা করছেন, আরো 10টি পার্টি যে সমালোচনা করছেন, আপনি যে সমালোচনা করছেন, টকশোতে এসে আপনার অতিথিদের সমালোচনা করছেন, এগুলোকে কোনোটাকেই আমি অপ্রাসঙ্গিক বলে, অহেতুক বলে উড়িয়ে দিচ্ছি না। এই সমালোচনাটা করা দরকার। গণতন্ত্রে আমাদের এই সমালোচনাটা শোনার মানসিকতা তৈরি হওয়া দরকার। শুধু শুনলে হবে না, এর থেকে আমাদের শিক্ষা নিয়ে, এর থেকে যে অংশটুকু নেওয়া সম্ভব সেটা নিয়ে কাজ করা দরকার। সালাউদ্দিন আহমেদ এই এই আলোচনা পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সালাউদ্দিন আহমেদের দুই রকমের ব্যক্তিত্ব তৈরি হয়েছে বাংলাদেশে। আমি একটু বলি এখানে, যেহেতু আপনি ওনার সম্পর্কে আলাদা করে বললেন। তিনি যখন দীর্ঘদিন ভারতে আটক থেকে বাংলাদেশে ফিরে এসেছেন, ফিরে আসার পরে তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণমাধ্যমের সামনে এসেছেন। প্রথম অবস্থাতে তার কিছু কিছু বক্তব্যের ধরন, বাচন ভঙ্গি নিয়ে অনেক আলোচনার চেয়ে বেশি সমালোচনা হয়েছে। তারপরে যখন সালাউদ্দিন আহমেদ এই আলোচনার মধ্যে এসেছেন, জুলাই সনদ কেন্দ্রিক যে সাংবিধানিক আইনগত যে আলোচনার মধ্যে এসেছেন, এবং সেখানে তিনি সংবিধানের প্রতিটি ধারা ধরে ধরে, যেহেতু তিনি একসময় প্রশাসনে ছিলেন, চাকরি করেছেন, তার পুরোটা বিষয় নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, তাতে সারা বাংলাদেশে তার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এবং তিনি একজন আইন বিষয়ে, সংবিধান বিষয়ে, রাষ্ট্র পরিচালনা বিষয়ে যে একজন অভিজ্ঞ মানুষ, সেটা তিনি প্রমাণ করেছেন। সেই সালাউদ্দিন আহমেদের মতো এত কি বলবো, অভিজ্ঞ একজন মানুষ, সংবিধান বিষয়ে যার এরকম অগাধ জ্ঞান, তিনি যখন এই ঘটনাটিকে খুব সরলীকরণ ভাবে বলে ফেলেন যে আওয়ামী দোসররা বা ফ্যাসিস্টের দোসররা এই জুলাই যোদ্ধা নামকরণ করেছে, এটাতে আমি খুবই বিস্মিত হই, এবং আমি তার কাছ থেকে এই বক্তব্যটা কোনো বিবেচনাতেই শুনতে চাই না। এই কথা বলে কোনো কিছু অর্জন করা যায় না, দেশের মানুষকে কোনো মেসেজ দেয়া যায় না। তর্কের জন্য যদি আমি সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে সঠিক ধরে নেই, তর্কের জন্য, আমি মনে করি না এটা সত্যি, তারপরেও তর্কের জন্য যদি ধরে নেই, দেশের মানুষ আসলে এই কথাগুলো শুনতে চায় না। সত্যিই যদি তার মধ্যে ফ্যাসিস ঢুকে গিয়ে থাকে, সেটা শনাক্ত করা দরকার। শনাক্তটা সালাউদ্দিন আহমেদ করবেন না, শনাক্তটা সরকার করবে। সালাউদ্দিন আহমেদের সেই জায়গাটিতে সহায়তা করা দরকার। 2-4 জন থাকলেও থাকতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে
পুরো ব্যাপারটা যদি ফ্যাসিস্টের দোসরদের দিকে চলে যাওয়া হয়, তাহলে এই জুলাই আগস্টের যোদ্ধা তো বিএনপিও, জুলাই আগস্টের যোদ্ধা তো ছাত্রদল, যুবদল, তাদেরও তো বিশাল ত্যাগ, শিবিরও তাদেরও তো বিশাল ত্যাগ, তাই এই সবাইকে এক ধরনের অসম্মান করা হয়। এই জি, কারণেই সালাউদ্দিন এরকমটা আহমেদ আগেও এত, দেখেছি যখন ওই যে হাসপাতালে আহতরা বেরিয়ে আসলেন তখনও বলা হয়েছিল যে এর মধ্যে ফ্যাসিস্টরা ঢুকে গেছে, পলাতকরা ঢুকে গেছে। আমি এই কথাগুলোর খুবই বিরোধী, এই কথাগুলো আমলে এভাবে এত নিচ্ছে না। জি, সরলীকরণ জনাব করা গোলাম উচিত মুর্তজা, না। একটু এটি আসি যেটিতে আসলে আপনিও একটু বেদনা হত হচ্ছেন এনসিপির যোগদান না করা, কিন্তু প্রধান উপদেষ্টা সেই মানে তাঁর বক্তব্যে তিনি বলছিলেন তিনি এটিকে চমৎকার ঘটনা, মানে তিনি খুবই গা শিউরে ওঠার মতো একটা আয়োজন বলে তার মনে হচ্ছে, তার কাছে এটি অবাক কাণ্ড মনে হচ্ছে যে এতদিন ধরে আলোচনা হলো এবং চমৎকারভাবে আলাপ আলাপ করলো এই কিন্তু এই আলাপ আলোচনার পরে যেই চূড়ান্ত যেই দিনটিতে এসে স্বাক্ষর অনুষ্ঠানে আসলো সেদিন আপনি বেদনাহত হচ্ছেন যে কারণে এনসিপি নাই, যাকে আসলে যেই তরুণদেরকে বা যাদের নেতৃত্বকে প্রধান উপদেষ্টা নিয়োগকর্তা হিসেবে আখ্যায়িত করেন এবং এই জুলাই অভ্যুত্থানে ভূমিকার কারণেই শুধুমাত্র তারা প্রধান দলগুলোর মধ্যে একটি দল হিসেবে সব ক্ষেত্রে বিবেচিত হচ্ছে, প্রধান তিনটি দলের একটি, এবং তারা আসলে এই প্রোগ্রামে যে থাকলো না সেই বিষয়টি যে প্রধান উপদেষ্টা একবারও বললেন না, এটি থেকে আসলে অবাক হন। রাদার তাদেরকে ছাড়াই সমস্ত জাতি সমস্ত দল এখানে ঐক্যবদ্ধ হয়ে এসেছেন এরকম বললেন, এটি থেকে একটু অবাক হওয়ার মতো দেখেন, ব্যাপার। তারা এই জুলাই সনদের খুব গুরুত্বপূর্ণ অংশীজন এনসিপি, জুলাই আগস্ট আন্দোলনের নেতারা। প্রধান উপদেষ্টা স্বাক্ষর অনুষ্ঠানে সেই কথাটা বলেন নাই। হুম, একজন মানুষ বা একটি সরকার তো কাজ শুধু বা একটি বক্তব্য দিয়েই তো আপনি তাকে বিচার করবেন না। পুরো প্রক্রিয়ার যেহেতু তারা অংশীজন, যেহেতু তারা এই এই জুলাই সনদে বহু কিছু তাদের মতামত অনুযায়ী হয়েছে, কিছু জিনিস তাদের মতামত অনুযায়ী হয়নি, কিন্তু এখনই তো এত হতাশ হবার কিছু নাই। তাদের কথা বলেন নাই মানে তাদেরকে তো আলোচনা থেকে বাদ দিয়ে দেন নাই। তাদের কথা বলেন নাই বক্তব্যে এর মানে এই নয় যে এখন আর এনসিপি বলে কোনো কিছু সরকারের কাছে অস্তিত্ব নাই, তা তো নয়। এখনো তো সেই আলোচনাটা চলমান আছে। সুতরাং একটি বক্তব্য দিয়ে, প্রধান উপদেষ্টার একটি বক্তব্য দিয়ে পুরো বিষয়টিকে ব্যাখ্যা করা ঠিক হবে না, প্রথমত। দ্বিতীয়ত কথা, প্রধান উপদেষ্টা যে গা শিউরে ওঠার মতো ঘটনা উল্লেখ করে বক্তব্য রেখেছেন, এটা আসলেও তাই, আমিও তার সঙ্গে একমত। আমি যে জায়গাটাতে নিয়ে বেদনা সিক্ত হচ্ছি এনসিপির অনুপস্থিতি, আমি জানি না, নিশ্চিত করেই বলা যায় যে প্রধান উপদেষ্টাও সেটা হচ্ছেন, কিন্তু তিনি তার দায়িত্বে থেকে, সেই জায়গাতে থেকে সেই সময় সেই কথাটি হয়তো তিনি বলছেন না। কিন্তু এই হুম, প্রক্রিয়ার সঙ্গে এনসিপি আছে এবং এনসিপি কে এখনো আনার চেষ্টা অব্যাহত আছে। সুতরাং এটাকে আমি আশাহতর জায়গা দেখছি না, একটা বেদনার জায়গা মনে করছি, বেদনার জায়গা আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে একেবারে সবকিছু ধুয়ে মুছে গেছে, আর কোনো কিছু হবে না, আর কোনো সম্ভাবনা নাই, আমি সেটা মনে করছি না। জি, কিন্তু ভবিষ্যৎ আলোচনায় মানে গা শিউরে ওঠার মতো ঘটনা যখন বলা হয় তখন আসলে কতটা ফিল করি ভবিষ্যৎ আলোচনায়, তো এটি নিশ্চয়ই বাদ যাবে না যে আমি যেটি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছিলাম যে সংখ্যাতত্ত্ব যেহেতু এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, 25টি দল মানে যারা স্বাক্ষর করলো তাদের নাম না জানা দলও আছে এর মধ্যে, কারো নাম না জানা দল আছে, কয়জন সদস্য সেটি না জানা দল আছে, কিন্তু তবুও সংখ্যাটা গুরুত্বপূর্ণ, এতটি দল, সেখানে এই সংখ্যাটাও কি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা যে অর্ধেকেরও কম দল আসলে স্বাক্ষর করেছে। আমার কাছে মনে হয় যাই না হোক, এই এটি সংখ্যাটা আশাহত গুরুত্বপূর্ণ হবার মতো হয়ে কিছু না উঠবে। আপনি বলছেন। আমি আসলে এটিও যাই প্রধান উপদেষ্টার আরো কিছু বক্তব্য এই পুরো বক্তব্য জুড়েই তার কিছু বিষয়ে একটু নজরে আনার মতো। তিনি বলছেন যে সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে আছে আমাদের কাছে, মানে তিনি বলছেন আমাদের কাছে নাকি অনেক দরখাস্ত আসছে তরুণ পাঠান। এখন তো এরকম অবস্থা 26 সালে হাত জোর করে বলবে যে তরুণ পাঠান, মানে এই অবস্থা আমাদের তরুণদের ছাড়া একদম চলছে না, এই ধরনের কথাও তিনি বলছেন। কিন্তু কদিন আগেই, অল্প কদিন আগেই পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে বিদেশিদের কাছ থেকে মানে আমাদের দেশের বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে, সেটি শিক্ষার্থীদের জন্য, সেটি যারা কাজে যেতে মানে বাইরে কাজ করতে যেতে চান তাদের জন্য এই মানে সুযোগটি কমেছে, এটি একটা উদ্বেগের কারণ। এটি যেমন শিক্ষার্থী কাজে যাওয়া লোকদের জন্য উদ্বেগজনক, তিনি নিজেও এই বিষয়টিতে উদ্বিগ্ন। এখন আসলে কোনটি বাস্তবতা? প্রধান উপদেষ্টা বললেন আমাদের কাছ থেকে না হলে মানুষের চলছে না, অন্য দেশগুলোর চলছে না, তারা দরখাস্ত করছে, হাত জোর করার মতো অবস্থা দাঁড়িয়েছে। আর পররাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তিনি বলছেন যে আসলে আমরা উদ্বিগ্ন। উদ্বিগ্নের যে ব্যাপারটা আছে, আমরা তো আসলে যখন কথা বলি, যখন আলোচনা করি, তখন বাংলাদেশ কেন্দ্রিক অংশটুকু নিয়ে কথা বলি, সেটাই বলার কথা, কারণ আমাদের স্বার্থ সেই জায়গাটিতে। আর আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটটা বিবেচনা করি, বৃহত্তর প্রেক্ষাপট ধরুন যুক্তরাষ্ট্রের কথা যদি আপনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া এই মুহূর্তে অত্যন্ত কঠোর অবস্থানে আছে। হুম, বাংলাদেশ থেকে যারা ভিসা চাচ্ছেন বড় একটা অংশই এখন ভিসা পাচ্ছেন না। পূর্বের সময়গুলোতে হয়তো বা ভিসা পাওয়ার একটা সম্ভাবনা তাদের ছিল, যারা পাচ্ছেন না।
এখন দেখতে হবে যে এই ঘটনাটা শুধুমাত্র পৃথিবীতে বাংলাদেশের ক্ষেত্রেই ঘটছে নাকি যুক্তরাষ্ট্রের পুরো ভিসা নীতিটিরই একটা পরিবর্তন হয়েছে। আমরা যদি একটা খোঁজ খবর নিতে যাই তাহলে দেখব যে এরকম বহু দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এরকম হচ্ছে, কিন্তু আমরা আলোচনা করছি বাংলাদেশের অংশটা নিয়ে। শিক্ষার্থীদের পড়তে আসা, ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার ক্ষেত্রে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কানাডায় যে পরিমাণ জটিলতা হচ্ছে এবং যে পরিমাণ ভিসা প্রত্যাখ্যাত হচ্ছে সেই তুলনায় এখনো বাংলাদেশের ক্ষেত্রে কম হচ্ছে। সারা পৃথিবীতেই এটা তার একটা গ্লোবাল ইম্প্যাক্ট পড়েছে বাংলাদেশের ক্ষেত্রেও, এটা পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আছে। না, এটা তো শুধু আরেকটা জিনিস যুক্তরাষ্ট্র না, মানে কাজের ক্ষেত্রে যারা যান, কাজের ক্ষেত্রে বিশেষ করে আসছি অন্যান্য দেশে যান, আমি যুক্তরাষ্ট্র আসছি তো শিক্ষার্থীরা আসেন। হ্যাঁ, হ্যাঁ আমি আসছি সেই জায়গাটিতে। কাজের ক্ষেত্রে যারা যাচ্ছেন, এই কাজের ক্ষেত্রেতেও অবৈধ বা অবৈধ বলতে যারা কাগজপত্রহীন ভাবে আছেন, যে দেশের মানুষ যে সমস্ত দেশে বেশি আছেন সেই সমস্ত দেশের ক্ষেত্রে সেই দেশগুলো অন্য যে কোনো সময়ের চেয়ে একটা কঠোর অবস্থান নিয়েছে। যে এই দেশের এত সংখ্যক মানুষ কাগজপত্রহীন ভাবে আছে, মোটামুটি একটা হিসাব আছে, এই মানুষদেরকে সংখ্যা আরো বাড়তে না দিয়ে সেই দেশের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াটা কঠিন করতে হবে। এটা তো সত্যি যে আমরা বাংলাদেশের মানুষ, আজকে ধরেন 1 কোটির বেশি মানুষ বাংলাদেশের বাইরে প্রবাসে আছে। কথা সত্যি যে এই যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো সরকারের কৃতিত্ব ছাড়া, এই মানুষগুলো অধিকাংশ মানুষ এসেছে নিজেদের কৃতিত্বে। যখন যে সরকার ক্ষমতায় ছিল একেবারে 1976-77 সালে, জিয়াউর রহমান যে সময়টাতে ক্ষমতায় ছিল, সেই সময় জিয়াউর রহমানের একটা বিশেষ উদ্যোগে বাংলাদেশের লোক বিদেশে পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় পরবর্তীতে দেশের সাধারণ মানুষ নিজস্ব উদ্যোগে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। এখন আমাদের বহু মানুষ, আমরা কোন রকমে থাইল্যান্ড এসেছি, থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করেছি, আমরা দুবাই এসেছি, দুবাই থেকে লিবিয়া গেছি, লিবিয়া থেকে ইটালি যাওয়ার চেষ্টা করেছি। এই যে এই অবৈধ প্রক্রিয়াতে অর্থাৎ বৈধ পথে কাগজপত্র ছাড়া না যাওয়া, এটা আমরা বাংলাদেশে এখন, আমরা পৃথিবীতে এখন এমন একটা দেশ হিসেবে আলোচনায় আছি। সেই আলোচনাটা হচ্ছে আমরা যে যেদিক দিয়ে পাচ্ছি, ভূমধ্যসাগর থেকে শুরু করে আমরা দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছি। এর একটা ইম্প্যাক্ট এই জায়গাগুলোতে পড়েছে, এবং সেই জায়গাগুলোতে শুধু বাংলাদেশ পড়ে নাই, এর মধ্যে নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, আফ্রিকার বহু দেশ আছে, কোনো কোনো ক্ষেত্রে ভারত আছে। সামগ্রিকভাবে একটা পৃথিবীর একটা ইমিগ্রেশন সিস্টেমে একটা কঠোরতা এসেছে। ধরেন এই যে আমি কিন্তু কিন্তু এই প্রধান মুহূর্তে উপদেষ্টা যেভাবে বলছেন যে আমাদের দেশ বিশেষ করে মানে এই তরুণদের পাঠানোর জন্য তারা আমাদের প্রধান কাছে আবেদন, উপদেষ্টা হাত জোর করে প্রধান আবেদনের একটা উপদেষ্টা প্রক্রিয়া যেটা যখন চলে বলেছেন, আসছে, তখন তো দেখেন আমাদের জন্য দরখাস্ত প্রক্রিয়া সহজ বা বিশেষ একটা দেখেন নজর থাকবার কথা ছিল, যেটা তাই না? বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন সেটা অসত্য বক্তব্য নয়। প্রধান উপদেষ্টা যখন এই বাংলাদেশের ইতিহাসটা আলোচনায় আসে, নতুন করে 24-এর ইতিহাসটা আলোচনায় আসে, তখন দেখা যায় যে যখন একটা দানবীয় শক্তি, সেই দানবীয় শক্তিকে যখন তরুণরা আন্দোলন করে বিতাড়িত করেছে, তখন বাংলাদেশের তরুণরা আলোচনায় আসে। যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর যে সমস্ত জায়গাতে বাংলাদেশের তরুণরা কাজ করছে, সবগুলো জায়গাতে তারা ভালো কাজ করছে, সেই জায়গাটার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। আমাদের তরুণরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, ছড়িয়ে পড়ছেন, আরো পড়বেন, সেই জায়গাটার কথা বলছেন। এই যে আমাদের একটা সমস্যার কথা চলছে, আপনি যে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দিয়ে, দুটি বক্তব্যই সঠিক, একটির সঙ্গে আরেকটা কন্ট্রাডিক্ট করে না। একটা সাময়িক পৃথিবীর ইমিগ্রেশন সিস্টেম গ্লোবালাইজেশনের যে প্রবলেম, সেটার সঙ্গে মধ্যে আমরা আছি, কিন্তু এটা কোনো স্থায়ী সমস্যা নয়। বাংলাদেশ থেকে মানুষ আসা বন্ধ হয়ে যায় নাই, একটা জটিলতা তৈরি হয়েছে, কঠোরতা তৈরি হয়েছে, ভিসা প্রক্রিয়ার কঠোরতার কারণে আমরা একটা সাময়িক কিন্তু সমস্যার মধ্যে কিন্তু পড়েছি। পররাষ্ট্র উপদেষ্টা বিশেষভাবে বলছেন বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের নিজেদের ঘর গোছাতে হবে। কদিন এই নিজেদের ঘর গোছাতে হবে কথাটাও খুব আলোচনায় আসলো আর কি, যে মানে আমাদের নিজেদের দায় আছে, এর জন্য আমাদের নিজেদের ঘর গোছাতে হবে। প্রশ্নটা হচ্ছে, যদি তারা এত ব্যাকুল হয় আমাদের জন্য, তাহলে তো আমাদের জন্য বিশেষ কোনো প্রক্রিয়া করবে যার কারণে আমাদের ভিসা প্রক্রিয়া কিছুটা সহজ হবে বা বিশেষ কোনো ব্যবস্থাপনা তৈরি হবে, তাই না? এইটা যদি ধরেন কোনো একজনের বক্তব্য নিয়ে যদি আমি অহেতুক সমালোচনা করতে চাই, তাহলে আমি এরকম প্রশ্ন করতে পারি যে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করবে। কি ঠেকা পড়ছে, কেন আমাদের জন্য বিশেষ ব্যবস্থা ওই যে করবে তারা আমাদের কাছে হাত যুক্তরাষ্ট্র? জোর করে আসছে, ঠেকা পড়ছে তো তাদের বটেই। ওটা প্রধান আপনি উপদেষ্টা একটা বলছে প্রতীকী তাদের একটা ঠেকা আছে। বক্তব্যকে সেভাবে ধরবেন কেন? প্রতীকী বক্তব্যকে? বাংলাদেশের যোগ্য মানুষ পৃথিবীর বহু দেশে আছে, তারা আপনার জন্য বিশেষ ব্যবস্থা করবে কেন? প্রধান উপদেষ্টা কি বলেছেন যে সব দেশ আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিবে?
না তা বলে না, কিন্তু সব দেশ নাকি তাহলে আমাদের কাছে, সমস্ত বিশ্ব নাকি তাহলে আমাদের কাছে হাত জোর হ্যাঁ, করবে, এমন বাংলাদেশের একটা যোগ্য অবস্থা মানুষ দাঁড়াচ্ছে। চাওয়া হয়েছে, বাংলাদেশ থেকে যোগ্য মানুষ নিতে চায়। এই মুহূর্তে গায়ানা নামক একটি দেশ আছে যুক্তরাষ্ট্রের পাশে, এই মুহূর্তে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়ার চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে তারা যোগাযোগ করছে, তারা বাংলাদেশ থেকে লোক নিবে। ইউরোপের কিছু দেশ বাংলাদেশ থেকে লোক নিতে চাচ্ছে। জাপান বাংলাদেশে ইনস্টিটিউশন খোলার সাপোর্ট দিচ্ছে, জাপান বাংলাদেশ থেকে লোক নিতে চাচ্ছে। এই যে আমি তিনটি দেশের কথা বললাম, এর মধ্যে আরো কিছু দেশ আছে। এই দেশগুলো বাংলাদেশ থেকে স্কিল তরুণ লোক নিতে চাচ্ছে। সেটা তো নিতে চাইবেই, নিতে নিতে চাচ্ছে। এই জায়গাগুলো তো বন্ধ হয়ে যায় নাই। আপনি তাৎক্ষণিকভাবে সুবিধাটা হয়তো পাচ্ছেন না, কিন্তু সামনের সময় হুম। দিতে পাবেন না সেটা নয়। আপনি যে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন যে আমাদের নিজেদের সতর্ক হতে হবে, আমাদের নিজেদের সতর্ক হতে হবে মানেটা কি? মানেটা হচ্ছে আপনি দুবাইয়ের ভিসা নিয়ে দুবাইই যাবেন, আপনি দুবাইয়ের ভিসা নিয়ে লিবিয়া হয়ে ইটালিতে চলে যাবেন না। এটাকে বলা হচ্ছে ঘর সতর্কতা করার কথা। আপনি যুক্তরাষ্ট্রে B1 B2 ভিসায় এসে বেরিয়ে ফেরে, মানে এখানে বেড়াতে আসবেন, বেড়াতে এসে ফিরে যাবেন, তারপরে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারলে আসবেন, অথবা অন্য কোনো ভাবে আসবেন, আপনি আর অবৈধভাবে সেখানে থেকে যাবেন না। আর যেমন আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কথা, আমি এখানে কথা বলছি ওয়াশিংটন ডিসি থেকে। এই পুরো অঞ্চলে আমি যে জায়গাতে বসে কথা বলছি, আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, এখানে একটা রাস্তা। আগে দেখা যেত যে এখানে মেক্সিকান শ্রমিক, তারপর আল সালভাদর সহ বিভিন্ন জায়গার শ্রমিকরা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতো, তার টুকটাক কাজ করতো। এখন যদি আপনি রাস্তায় নামেন, আপনার বাড়ির যদি একটি কাজ হয়, আপনি কোনো শ্রমিক পাবেন না। তাদের হয় হুম। আইস ধরে ফেরত পাঠিয়েছে, অথবা তারা সবাই আত্মগোপনে চলে গেছে। এই অবস্থা যুক্তরাষ্ট্রের গত 20 বছরের মধ্যে কখনো ছিল না, এখন সেই অবস্থাটা তৈরি হয়েছে। সুতরাং সেই অবস্থায় অবশ্যই নিজেদের ঘর গোছাতে হবে, অবশ্যই নিজেদের সতর্ক থাকতে হবে, অবশ্যই নিজেদের এই ইলিগাল ভাবে কোনো দেশে আসার জায়গাটা আমাদের সাময়িকভাবে হলেও বন্ধ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা সেই জায়গাটা ইঙ্গিত করেছেন। জি, মানে আবার ২৬ সালে এসে প্রধান উপদেষ্টা বলছেন হাত জোর করে বলবে আপনাদের তরুণ পাঠান। দেখা যাক মানে হাত জোরের সেই প্রক্রিয়াটা কেমন হয়, সেটিও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। এবার একটু আসি যে সম্প্রতি খেয়াল করেছেন আপনি যে উপদেষ্টাদের বিরুদ্ধে খুব অভিযোগ ওঠানো হচ্ছে, এবং সেটি প্রধান রাজনৈতিক দলগুলো, এনসিপির প্রধান নাহিদ ইসলাম তো বললেন যে তাদের সেফ এক্সিট খুঁজছেন, তারা আখের গোছাচ্ছেন, তাদের কাছে এটির তথ্য আছে, পরবর্তীতে সময় মতো তিনি ফাঁস করে দেওয়া হবে, এরকম কথা এনসিপির শুধু তিনি না, আরও নেতারাও বলছেন, সামান্তা শারমিন থেকে শুরু করে সার্জিস আলমও বলছেন যে মৃত্যু ছাড়া সেফ এক্সিটের কোনো পথ নাই। এদিকে জামাতের নায়েবে আমির তিনি বলছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে কয়েকজন উপদেষ্টা এরকম ষড়যন্ত্রে লিপ্ত, প্রশাসন দখলের কথা বলছেন। মানে সবাই আসলে এরকম সরকারের উপদেষ্টাদের দিকে এরকম আঙুল তুলছেন, বিষয়টি আসলে কেমন? এখন এসে এই অবস্থায় দাঁড়াচ্ছে কেন? সবাই তো প্রথম সমর্থন করবার কথা ছিল, করেও প্রথমত আসছিল। কথা প্রথমত কথা সমর্থনের অংশ হিসেবেই আঙ্গুল তোলা। যেহেতু আমি তোমাকে সমর্থন করেছি, যেহেতু আমি তোমাকে সমর্থন করছি, আমার বিবেচনায় তোমার কাজ যদি ঠিক না থাকে, গণতন্ত্রের যে বিউটি, সেই বিউটিতে তার দিকে আঙ্গুল তুলতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য, সেই জায়গাটাতে আমার কোনো দ্বিমত নাই। এনসিপি সরকারের যে সমালোচনা করছে, এনসিপির নেতারা যে সমালোচনা করছে, নাহিদ ইসলাম যে সমালোচনা করছে, টক শোতে আলোচকরা যে সমালোচনা করছে, এই সবগুলো সমালোচনাটাকে আমি গণতন্ত্রের সৌন্দর্য মনে করি। এর মধ্যে কোনো খারাপ কিছু আমি দেখি না, প্রথমত। আর জামাতের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে কণ্ঠ রেকর্ড করা আছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। আমার কাছে এই কথাটা গুরুত্বপূর্ণ। প্রথমত কথা, কণ্ঠ কিভাবে রেকর্ড হচ্ছে সেটা আর একটু খোলাসা করা দরকার। কে রেকর্ড করছে, জামাতের নিজেদের উদ্যোগে রেকর্ড করছে কিনা, এটা পরিষ্কার করা দরকার, 1 নাম্বার। দ্বিতীয়ত কথা, কণ্ঠ রেকর্ড থাকা অবস্থাতে জামাত যদি নিশ্চিত হন, জামাতের নেতা যদি নিশ্চিত হন যে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্র করছে, কোন কোন উপদেষ্টা দেশের জন্য ক্ষতিকর কোনো কাজ করছে, তাহলে তিনি হুমকি দেবেন কেন? তাহলে তো তিনি সেটা প্রকাশ করবেন যথাযথ জায়গাতে, এবং সেই সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন। শুধু জামাত নেতা কেন, নাহিদ ইসলামও তো বলছেন যে তাদের কাছে তথ্য আছে, ফাঁস করে দেওয়া হবে সময় মতো। মানে ফাঁস তার করা ক্ষেত্রেও কি উচিত। একই বিষয় প্রযোজ্য? না না না, অবশ্যই ফাঁস করা উচিত। তথ্য থাকলে ফাঁস করা উচিত, তথ্য জবাবদিহিতার আওতায় আনা উচিত। সেটা যেই হোক, এটাকে তো আমি গণতন্ত্রের সৌন্দর্য মনে করি। অবশ্যই কেউ যদি ধরেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যদি সেই দায়িত্ব পালন না করি, আপনার কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে, আপনি যদি আমার বন্ধু হন, তাহলে বন্ধু হিসেবে প্রথম অবস্থাতে আপনি আমাকে সতর্ক করতে পারেন। কিন্তু আপনি যখন গণমাধ্যমে কথা বলবেন, তখন আর গণমাধ্যমে কথা বললে সেটা তথ্য প্রমাণ দিয়ে কথা বলা উচিত, এবং আপনার দাবি জানানো উচিত যে উনি যুক্তরাষ্ট্রে বসে দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছেন। সুতরাং আপনি যেহেতু
একজন বাংলাদেশের নাগরিক, আমি যদি দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করে থাকি তাহলে কোনো না কোনো ভাবে আপনিও ক্ষতিগ্রস্ত। তো সেই ক্ষতিগ্রস্ত মানুষকে তো এই পদে রাখার কোনো দরকার নাই। এই পদ থেকে তাহলে অবিলম্বে তাকে সরিয়ে দেওয়া দরকার। সুতরাং কেউ যদি কারো কাছে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে অবশ্যই সেটা প্রকাশ করে বলা হুম। উচিত। আর তাহলে তারা রাজনৈতিক প্রকাশ করছেন না বক্তব্যের কেন? অংশ আপনার কি হিসেবে মনে হয় এই একটা বিশ্লেষণ, সাংবাদিক হিসাবে আপনার একটা বিশ্লেষণ থাকবে, এক, তারা কেন প্রকাশ করছেন না, এবং সরকার এই সমালোচনাগুলো শুনছে শুধু, মানে তারাও কি কোনো সক্রিয়ভাবে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা? কারণ কিছু কিছু ব্যাপারে সুনির্দিষ্টভাবে অভিযোগ উঠেওছে, যেমন ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওই যে চাঁদাবাজ রিয়াদ, একজন আওয়ামী লীগের এমপির বাসায়, সাবেক এমপির বাসায় গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে একরকম ধরা, সেখানেও তিনি বললেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পৃক্ততার কথা। তারপরে অনেক অভিযোগ আসলো তার এপিএস থেকে শুরু করে, কিন্তু কোথাও কোথাও কোনো তদন্ত বা কিছুই কিন্তু হলো না। তারপরে সরকার তো আসলে সমালোচনাগুলো শুধু শুনছে, কিছু তো করছে না। কিছু করছে না সেটা সামগ্রিকভাবে আপনি যেটা বলছেন এভাবে হয়তো বলা যায়, কিন্তু আমার ধারণা যে সরকার কিছুই করছে না সেটা বলা যাবে না। সরকার নিশ্চয়ই ভেতরে ভেতরে কাজ করছে। আর সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে আপনি যেটা বললেন সেই বিষয়ে আসলে তদন্ত হচ্ছে না, পুরো ব্যাপারটা চাপা পড়ে গেছে, এই মুহূর্তে আমার কাছে সেই তথ্যটা নাই। যেহেতু আমার কাছে এই সুনির্দিষ্ট ঘটনাটির তথ্য নাই, সেই কারণে আমি এটা নিয়ে মন্তব্য করছি না। বাট তদন্তগুলো সরকারের অন্তত কাজ শুধু জানতাম তো শোনা যে নয়, হচ্ছে, সরকারের কাজ জানতাম তো। শুধু শোনা নয়, আর অবশ্যই সরকারের, ধরেন আমি যেটাকে গণতন্ত্রের সৌন্দর্য বলছি, যে আপনি সমালোচনা করবেন, নাহিদ ইসলাম সমালোচনা করবে, সালাউদ্দিন আহমেদ সমালোচনা করবে, জামাত সমালোচনা করবে, টকশোর আলোচক সমালোচনা করবে, প্রধান উপদেষ্টার সামনে গিয়ে বলে আসবে যে আপনি এটা করতে পারেন না, আপনি এটা করবেন, আপনার এইটুকু দায় আছে, ইত্যাদি ইত্যাদি কথা। এইটাকে আমি বলছি গণতন্ত্রের সৌন্দর্য। আর সরকারের দায় হচ্ছে যে ঘটনাগুলো বলা হবে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তার থেকে যেগুলো সঠিক বলে সরকার মনে করবে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া। কোন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই কথা যদি কেউ বলেন, আমি তাহলে একমত নই। এর অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কাজ চলছে, আমি জানি। কিন্তু আপনি আসিফ মাহমুদের ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বললেন সেটার বিষয়ে এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই যে কোনো কাজ হচ্ছে না, পুরো ব্যাপারটি চাপা পড়ে গেছে। যেহেতু ওই সুনির্দিষ্ট তথ্যটি মানে আমার কাছে এই কেমন মুহূর্তে ব্যবস্থা নেই। নেওয়া হচ্ছে উপদেষ্টাদের বিরুদ্ধে? আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে জানেন? উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি আপনার? না, ওই যে একটা ঘটনাই বললাম, খুব তো সুনির্দিষ্ট অভিযোগ নেই, এরকম অনেক অভিযোগ আছে, কিন্তু খুব সুনির্দিষ্ট হ্যাঁ, অভিযোগ আপনি অনেক ঠিক অনেক বলছেন। অভিযোগের মধ্যে থেকে ব্যবস্থা নেওয়ার তো নানা প্রক্রিয়া আছে। কোনো ব্যবস্থা যে নেওয়া হয় নাই সেটা তো আমি জানি না, সেটা তো আপনি জানেন না। উপদেষ্টাদের সঙ্গে কথা বলা, তুমি এই কাজ করেছো, এই কাজ আর করবা না, যদি এটা বলা হয়ে থাকে সেটাও একটা ব্যবস্থা নেই। মানে সেরকম কি হয়েছে সুনির্দিষ্ট আপনি অভিযোগ, বলছেন, আপনি ধরুন জানেন, মানে সেজন্যই ধরুন জিজ্ঞাসা করছি। সুনির্দিষ্ট অভিযোগের কথা আপনি যেটা বললেন, যেটা জামাত নেতা বলছেন যে তার কাছে রেকর্ড আছে, ষড়যন্ত্র করছে। জামাত যদি এই সুনির্দিষ্ট অভিযোগটি প্রকাশ করে, তারপরে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তারপরেও যদি সেটাকে ইগনোর করা হয়, তখন আপনি বলতে পারবেন যে সরকার কোনো কিছু করছে না। আচ্ছা, তাহলে এবার প্রথম প্রশ্ন, কেন প্রকাশ করছে না বলে মনে হয়? তারা কি কোনো, মানে তাদেরও কি কোনো উদ্দেশ্য আছে যে প্রকাশ না করে একরকম ব্ল্যাকমেইল করা? এই প্রশ্নটাও এই কিন্তু প্রশ্নটা আলোচনায় আসছে। আপনাকে জামাতের নেতাকে করতে হবে। এই না, শুধু তো প্রশ্নটা আপনাকে জামাতের নেতা না, এনসিপির নেতা, জামাতের নেতা। এনসিপির নেতাকে করতে হবে যে আপনি কেন প্রকাশ করছেন না, আপনার ভয় কিসের, আপনারা কেন প্রকাশ করছেন না? তারা কি আরো সময় দিতে চাইছেন এই কারণে প্রকাশ করছেন না, বা অন্য কোনো কারণে প্রকাশ করতে চাচ্ছেন না? সেইটা তাদেরকে বলতে হবে। দেশে তো এখন ভয়ের কোনো পরিবেশ নেই। দেশে তো যে কেউ যে কোনো কিছু প্রকাশ করতে পারে, কথা বলতে পারে, আলোচনা করতে পারে। টকশোতে টকশোতে আমি কোনো টকশো আলোচককে দেখি প্রধান উপদেষ্টাকে জালিয়াত বলতে। কই, তার জন্য তো কোনো মামলা হয় না। প্রধান উপদেষ্টা কি জালিয়াতি করেছেন সেই তথ্য যদি তার কাছে চাওয়া হয় তিনি সেটা দিতে পারবেন না, আমি নিশ্চিত করে জানি। কিন্তু প্রধান উপদেষ্টাকেও তিনি জালিয়াত বলছেন। তো এর জন্য তো কোনো শাস্তি হচ্ছে না কারো। সুতরাং কথা তো প্রকাশ করা যায়, সবকিছু প্রকাশ করতে পারেন এখন। হুম, তাহলে কেন প্রকাশ করছে না, আসলে সেখানেই প্রশ্নটা রয়ে যাচ্ছে। আবার ধরেন প্রশাসনে ভাগাভাগির অভিযোগও সম্প্রতি খুব উঠছে, সেটা হচ্ছে তথ্য উপদেষ্টা একদম মাহফুজ আলম, তিনি বললেন চোখের সামনে ভাগাভাগি হয়েছে, তারপরে সেখানে কোনো কথা, মানে উপদেষ্টা স্বয়ং বলছেন সেখানেও কিছু হলো না, যে ভাগাভাগিটা আসলে কি হলো। আমার এই অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এসেছিলেন, এই প্ল্যাটফর্মে কথা বলেছি তাকে, তিনি বলছেন যে মাহফুজ আলম অনেক ফালতু কথা বলেন, তিনি এটি বলছেন, কিন্তু তিনি আবার এখন এসে অভিযোগ করছেন যে প্রশাসন দখলের, বিএনপি দিকে ইঙ্গিত করে বলছেন যে দলীয়করণের অভিযোগ উঠছে। সালাউদ্দিন আহমেদ সেই অতি জরুরি বৈঠকে গিয়ে বলছেন যে একটা বিশেষ কমিটি, ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে, তার মাধ্যমে প্রশাসনের একটা রাজত্ব সৃষ্টি করা হচ্ছে, বদলি, পদায়ন, এগুলো নিয়ে তিনি এটাতে খুবই অসন্তোষ প্রকাশ করছেন। মানে প্রশাসন এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, এরকম একটা সবাই একে অন্যের দিকে অভিযোগ করছেন। এমনকি খোদ সরকার অভিযোগ করছে, সরকারের কর্তৃপক্ষ অভিযোগ করছে। দেখেন এদিকে কেমন হয়ে এই দেখেন? এই ঘটনাগুলো দিয়ে কি প্রমাণ হয়? এই ঘটনাগুলো দিয়ে প্রমাণ হয় যে সরকারের উপরে কেউই পুরোপুরি ভাবে খুশি নয়। মানে পুরোপুরি ভাবে খুশি নয়। সরকার কারো কথাই পুরোটা শুনছেন না। সরকার
যে যা বলছে তার মধ্য থেকে এই 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 কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি বলছি, যে যা বলছেন তার পক্ষ থেকে সরকার তার নিজস্ব বিবেচনায় যেগুলোকে সঠিক মনে করছেন সেই কাজগুলো করছেন। জামাতের তার যে কি মনে কথাটা হচ্ছে? শোনা কারণ হচ্ছে না, মাহফুজ আলম সরকারের অংশ হয়ে তিনি বলছেন চোখের সামনে বিএনপি আর জামাত ভাগাভাগি করে নিয়ে গেল। হ্যাঁ আমি সমগ্র বিষয়টা আলোচনা করেই বলছি যে বিএনপির সব কথা যদি সরকার শুনতো তাহলে তো বিএনপি অভিযোগ করতো না, জামাতের সব কথা যদি সরকার শুনতো তাহলে তো অভিযোগ করতো না, এনসিপির সব কথা যদি সরকার শুনতো তাহলে তো অভিযোগ আসতো না। যেহেতু সবার দিক থেকে অভিযোগ আসছে, সে সবার দিক থেকে যেহেতু অভিযোগ আসছে, সেহেতু বোঝা যায় যে সরকার মোটামুটি ভাবে তার বিবেচনা অনুযায়ী কাজ করছে। এখন তার বিবেচনাটা সঠিক কিনা, তার বিবেচনাটা সব ক্ষেত্রে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু সরকার বিএনপির পারপাস সার্ভ করছে সেটা বলার সুযোগ নাই, জামাতের পারপাস সার্ভ করছে সেটা বলার সুযোগ নাই, ভাগাভাগি এনসিপি করে করছে দিচ্ছে। সেটা সেটা বলার সুযোগ নাই। সবাই কথা বলছেন, সরকার তার মধ্য থেকে তার বিবেচনা অনুযায়ী কাজ করছে, সেটা হয়তো কখনো কারো পক্ষে যাচ্ছে, কখনো কারো বিপক্ষে যাচ্ছে, যখন যার বিপক্ষে যাচ্ছে তখন সে সরকারের সমালোচনা করছে। কিন্তু এটা দিয়ে তো ভাগাভাগি সরকারের শব্দটার মধ্যে কি কোনো মানে একটা একটা বিশেষ প্রশ্ন তৈরি হচ্ছে না যখন মাহফুজ আলম খোদ বলছেন ভাগাভাগি হয়ে যাচ্ছে, চোখের সামনে হয়ে গেল তার? ভাগাভাগি শব্দটা যখন আলোচনায় আসবে তখন সেটা তো ঘটবেই, কিন্তু মাহফুজ আলমের বক্তব্যটা একটু কম গুরুত্ব পাচ্ছে এখন। তার কারণটা হচ্ছে আমরা কি কানেকশনটা হারিয়ে ফেলেছি? আমি গোলাম মর্তুজাকে শুনতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। আমরা একটু কথা বলছিলাম মাহফুজ আলমের সেই বক্তব্য যেটিকে আসলে কেউই গুরুত্ব দিচ্ছেন না। জনাব গোলাম মর্তুজাও বলছিলেন যে এটিকে কম গুরুত্ব পাচ্ছে, কিন্তু বিষয়টা আমি শুনতে পেলে ভালো হতো, সেটা আমি শুনতে পাচ্ছি না। আমি একটু জি, আবার গোলাম মর্তুজা যুক্ত হয়েছেন। জি, হ্যাঁ, কানেকশনটা হারিয়ে ফেলেছিলাম। জি, হ্যাঁ, জনাব গোলাম মর্তুজা। সংযোগটা বিচ্ছিন্ন, আমি ফোন থেকে যুক্ত হয়েছি, একটা ফোন চলে আচ্ছা এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই কারণে আমরা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে হ্যাঁ, গিয়েছিলাম, আবার আপনি ঢুকলাম। বলছিলেন জি, মাহফুজ আলমের বক্তব্য গুরুত্ব পাচ্ছে না। জি। না মাহফুজ আলমের বক্তব্যটা স্বাভাবিকভাবেই কম গুরুত্ব পাবে বা কম গুরুত্ব পাচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু মাহফুজ আলম অনেকদিন ধরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, সত্যিই যদি তার সামনে এরকম ভাগ বাটোয়ারার ঘটনা ঘটে থাকে, ধরেন আমি একজন সরকারের অংশ, সেই সরকারের অংশ হিসেবেও আমিও উপদেষ্টা মাহফুজ আলমের প্রতি কাছে প্রশ্ন রাখবো, সেই প্রশ্নটা রাখবো যখন ভাগ বাটোয়ারা হচ্ছিল তাহলে তখন আপনি প্রকাশ করেন নাই কেন, এটা হয়তো মাহফুজ আলমের বক্তব্য থাকবে। তখন তিনি আহ কোনো অরাজকতা তৈরি হোক এটা চান নাই বা ইত্যাদিতে, তিনি কি বলবেন সেটা তার ব্যাপার, আমি সেটা নিয়ে কথা না বলি। তো তখন স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে যে তখন প্রকাশ করেন নাই কেন, এই ভাগ বাটোয়ারা আপনার চোখের সামনে ঘটলো সেটা আপনি মানুষকে জানালেন না কেন, এই প্রশ্নটা নাকি আসলে স্বাভাবিকভাবে সবাই আসবে। দিন শেষে একটা ভাগ বাটোয়ারার অংশ, যার কারণে এই নাটটা প্রকাশ করছে না, এটা প্রকাশ করছে না, কেউই কারোটা প্রকাশ করছে না, সবাই সবাইকে এই হুমকি এই দিচ্ছে। এই 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 ঘটনা দিয়ে বোঝা যায় যে সরকার তার স্বাভাবিকভাবে কাজ করছে, সরকার তার বিবেচনা অনুযায়ী কাজ করছে। জি, একদম শেষ একটা প্রসঙ্গে একটু আসি, আপনার বিশ্লেষণ শুনলাম এই বিষয়ে যে 14 মাসে 14 বার ডক্টর ইউনূসের বিদেশ সফর খুব আলোচনায় আসছে। শেষ সফরটা ইতালি সফর, সেটি নিয়েও আলোচনার সাথে সাথে সমালোচনা হচ্ছে। ওয়ার্ল্ড ফুড ফোরামের আয়োজনে তিনি যোগ দিতে গেলেন, কি উদ্দেশ্য নিয়ে গেলেন আর কি হাসিল করে ফিরে এলেন? মানে যেমন আমরা ধরেন সাবেক প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশ সফর করে আসতেন তখন একটা আসলে সেখানে অবশ্য প্রেস সচিব একটা বলেছেন তেলের ড্রাম নিয়ে যেতেন সাংবাদিকরা। কিন্তু কেন কি 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 করলেন, কেন গিয়েছিলেন সেটি একটা বর্ণনা থাকতো। দুই একজন সাংবাদিক ফাঁকে ফোকরে কিন্তু কিছু প্রশ্ন করতেন, আম, মানে তেলের বাইরেও। সেখানে এই বিষয়গুলো আসলে কেন যে গেলেন আর কি উদ্দেশ্য হাসিল করে ফেলেন একটু স্পষ্ট করতে পারেন? আমরা বুঝতে পারি প্রথমত না অনেক কথা ক্ষেত্রে। প্রথমত কথা পলাতক শেখ হাসিনা বিদেশে থেকে ফিরে এসে যে প্রেস কনফারেন্স করতেন, সেই দুই একজন সাংবাদিক প্রশ্ন করতেন, এটা আমি প্রেস কনফারেন্স গুলো মনোযোগ দিয়ে দেখতাম, আপনিও দেখতেন হুম। সাংবাদিকতার অংশ হিসেবে। তা আমি ঠিক মনে করতে পারি না যে সেই দুই একজন সাংবাদিক কারা ছিলেন যে প্রশ্ন করতেন। তো প্রশ্ন করতেন না, তেলের ড্রামের যে কথা সেটাই সাধারণত দেখা যেত। আজকে বাংলাদেশের সাংবাদিকতার যে অধপতন, সাংবাদিকদের যে বাংলাদেশের মানুষ অসম্মান করে, সম্মান করে না, সাংবাদিক মানে আমাদেরকে, আমি আমি আমাকে নিয়ে বলছি, আপনাকে হয়তো সম্মান অনেকে করে। আসলে প্রশ্ন করার জন্য তারা সেখানে যাতায়াতে মানে যাওয়ার যে পাস সেটি হারিয়েছেন বা সেটি করেছেন, এরকমটা হ্যাঁ, হয়েছে। কিন্তু প্রশ্ন দু একটা হতো জনাব গোলাম মুর্তজা, আমরা আপনার মনে আমি থাকবে আমরা আমাদের প্ল্যাটফর্মে বসে আলোচনা করতাম এই আমি বিষয়গুলো নিয়ে। আমি 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 তেমন কোনো হয়তো বা হতো, আমি তেমন কোনো কিছু মনে করতে পারি না। আমি সেখানে গিয়ে দেখতাম যে আম্মার সঙ্গে
তখনও তিনি গুম করতেন, সেই গুমকারী ব্যক্তি ছিলেন কারো কোনো সাংবাদিকের আম্মা। সেই আম্মার সঙ্গে সেলফি তোলা দেখতাম, সেই সেলফি সেলফি পোস্ট করা দেখতাম, আমি কোনো প্রশ্ন দেখতাম না সাংবাদিক হিসাবে। তো যাই হোক, সেটা নিয়ে আচ্ছা, আলাদা। এখনকারটাই এখন আসি, ডক্টর সেটাই সেটা। ইউনূস ডক্টর ইউনূস কেন সংবাদ সম্মেলন করেন না, আমি মনে করি এই সংবাদ সম্মেলন না করাটা তার ভালো সিদ্ধান্ত। দ্বিতীয়ত কথা, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অঙ্গনে যে অবস্থান ছিল, বাংলাদেশের পরিস্থিতিটা যদি আরেকটু স্বাভাবিক থাকতো, তাহলে আমার প্রত্যাশা ছিল ডক্টর ইউনূস আরো বেশি বিদেশ সফরে যাবেন। 14 বর্ষে তো 14 বার নয়, এটা আরো অনেক বেশিবার তার যাওয়া উচিত ছিল। এবং বাংলাদেশের যে সমস্ত দেশের থেকে পাওয়ার ছিল, সেই সমস্ত দেশ থেকে আরো কিছু পাওয়ার জন্য তার আরো বেশি বিদেশ সফর করা দরকার। 14 মাসে তার জাপানে যাওয়া উচিত ছিল কমপক্ষে 3 বার। জাপানে যদি তিনি আরো 3 বার যেতে হ্যাঁ, পারতেন, কিন্তু তাহলে গিয়ে কি হলো? জাপানের মানে এই যে সঙ্গে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে গেলেন ইতালিতে, শুধু একা গেলে তো হতো, বা 2-1 জন সাথে গেলে হতো? 44 জনের দলবল নিয়েই ইতালির সফরে গেছেন। আর জাতিসংঘ সফরেও এরকম এখন বিশাল হয় দলবল কি, নিয়ে গেছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতা বা ওই প্রধান উপদেষ্টার পদটা এমন, সেই প্রধান উপদেষ্টার পদটা ডক্টর ইউনূস এখানে বিপ্লব করতে পারতেন হয়তো, বা অনেকের প্রত্যাশা, কিন্তু ডক্টর ইউনূস সেই বিপ্লবটি করেননি। কারণ প্রধান উপদেষ্টা যখন একটা দেশের বাইরে যান, বিদেশে যান, তার নিরাপত্তার জন্য 20 থেকে 25 জনের একটা টিম থাকে। কেউ আগে চলে যায়, কেউ সঙ্গে যায়। এখন এই যে একটা প্রক্রিয়া আছে তার নিরাপত্তা কেন্দ্রিক, এই নিরাপত্তা কেন্দ্রিক তার এই প্রক্রিয়ার থেকে তিনি বের হতে পারেননি, এটা বের হওয়া যায় নাই। এটা নিয়ে তো আমরা তাকে দায় দিতে পারি, দোষ দিতে পারি, কিন্তু নিরাপত্তার বিষয়টি যেহেতু এখানে থাকতে হয়, এই কারণে ওই সংখ্যাটা অনেক বেড়ে যায়। যেমন ধরেন আপনার এই ইটালির ক্ষেত্রেও ঠিক একই কথা, কম লোকজন, হ্যাঁ 2 জন চলে যাওয়া যেত, 2 জন নিয়ে যদি যেত, বা তিনি একা যদি চলে যেতেন তার প্রেস সেক্রেটারিকে নিয়ে, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ অনেক খুশি হতেন। কিন্তু সরকারি সিস্টেমটাই এমন, এই সিস্টেমে ওই প্রক্রিয়াতে যাওয়া যায় না। 20-25 জন কিন্তু যদি আমি তার না ঠিক দলের এই লোক থাকে। প্রসঙ্গটা জিজ্ঞাসা করছিলাম। হুমায়ুন কবির সাবেক অ্যাম্বাসেডর, তিনি যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন, জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাকে ওই জাতিসংঘ সফরের পরপর এই আলোচনাতে, এই প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করছিলাম যে আসলে অন্যান্য দেশ থেকেও তো যান, তাদের সাথে কতজন যান? তিনি বলছেন 15 থেকে 20 জন যান। আর আমাদের সাথে শতাধিক ব্যক্তিরা যান। এই যে এরকম একটা ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামেও 44 জন গেছেন। মানে এত পার্থক্য কেন হয়? এটা আমাদের একটা রেওয়াজ আছে, সেই রেওয়াজ ছিল, আগে ছিল 200 বা 250, এখন সেখান থেকে এসে 50 বা 60 জনে। যেমন হুমায়ুন কবিরের ওই বক্তব্যটা আমি দেখেছিলাম, আপনি যে কথাটা বললেন ওইটা আমি দেখেছিলাম, আমি গণমাধ্যমের আলোচনাটাও দেখেছি। যেহেতু আপনি যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ, জাতিসংঘের প্রসঙ্গ আনলেন, একটু কথাটা ক্লিয়ার। যুক্তরাষ্ট্রে আসার এই দলটার সদস্য সংখ্যা ছিল 62 জন, গণমাধ্যমে আলোচনা হয়েছে 104 জন। সরকারের দুর্বলতা হচ্ছে, সরকারের জায়গা থেকে প্রথম অবস্থাতেই পরিষ্কার ব্যাখ্যা দিয়ে জানানো দরকার ছিল, সরকার সেই কাজটি করতে পারেনি। সোশ্যাল মিডিয়া 104 জনের তথ্য প্রকাশ করেছে, কারণ 104 জনের একটা তালিকা ছিল, সেই 104 জনের তালিকাতে আমারও নাম ছিল। এখন এই জাতিসংঘের এই প্রোগ্রামের মধ্যে 62 জনের মধ্যে 20 জনের উপরে, 22 জন বা 25 জন ছিল নিরাপত্তার দায়িত্বে। বাকি যারা ছিলেন তারা সদস্য। এইখানে যে পরিমাণ মিটিং হয় এবং সংশ্লিষ্ট লোকজন সবাই কাজের অংশ, সেই কাজের লোকজনই এসেছে, এখানে কাজ নাই এরকম কোনো লোক ছিল না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তাহলে 62 আর 104-এর ব্যাপারটা কি? 62 আর 104-এর ব্যাপার হচ্ছে, দূতাবাস থেকে আমরা যারা যুক্ত ছিলাম, ওয়াশিংটন ডিসি দূতাবাস থেকে আমরা যারা নিউ ইয়র্কে গিয়েছিলাম, তারা এখানে ছিলেন। স্থায়ী মিশন, জাতিসংঘের স্থায়ী মিশনে যে বাংলাদেশের মানুষ আছেন, তাদের যেখানে যারা কর্মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা এই তালিকাতে ছিলেন। নিউ ইয়র্কের কনসুলেটে যারা ছিলেন, তাদের মধ্যে যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা এই তালিকায় ছিলেন। মিয়ামি থেকে একজন ছিলেন, এলএ থেকে একজন ছিলেন। এই যে আমরা যারা ছিলাম তারা তো এই প্রতিনিধি দলের কারণে, প্রতিনিধি দলের অংশ হিসেবে আমরা বাড়তি কোনো অর্থ পেয়েছি, আমাদের জন্য উড়োজাহাজ ভাড়া লেগেছে, হোটেল ভাড়া লেগেছে, কোনোটাই লাগেনি। তো এই হিসাবটা আমাদের এখানে আলোচনায় আসে নাই। তো আলোচনায় না আসার কারণে যারা 62 জনের তথ্যটা, যার মধ্যে 20 জন, 22 জন বা 25 জন নিরাপত্তা রক্ষী, সেই জায়গাটাতে 104 জন নিয়ে আলোচনা হয়েছে। এটা জি, হচ্ছে ওই সরকারের 62 দুর্বলতা, জনও আসলে সরকার প্রশ্নবিদ্ধ, যে যখন 10-15 প্রশ্নবিদ্ধ, তার সরি মধ্যে দুঃখিত, 15-20 জন। 62 জন প্রশ্নবিদ্ধ আপনি বলতে পারেন, কিন্তু আপনি যদি পুরো কাজটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন, প্রতিটি মানুষের মিটিং এবং প্রতিটি মানুষের ধরে যদি আলোচনা করেন, আমার ধারণা সেই প্রশ্নবিদ্ধটা অনেকটা কেটে যাবে। জি, 62 জনের মিটিং মধ্যে চাইলে হয়তো আমি মিটিং রাখা যায়, কিন্তু মিটিং থেকে না, কি আসে, কি ধরুন উদ্দেশ্য? আপনি কি বলবেন এই যে বাংলাদেশের ওয়ার্ল্ড ফুড ফোরামে গেলেন, কি কি উদ্দেশ্যে গেলেন আর কি হাসিল করে ফিরলেন?
হাসিল করে ফিরলেন বলতে আপনি কি বোঝান? পৃথিবীর কোন মানে কিছু দেশের তো একটা অর্জন আছে বা কিছু একটা বার্তা নিলেন, অর্জন আছে? পেলেন, দিলেন। অর্জন আছে। রোহিঙ্গাদের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন রোহিঙ্গাদেরকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে আমরা সব সময় বিপুল পরিমাণ সহায়তা পেয়ে আসছি। তো সেই হিসাবে আপনার কি মনে হয় না যে বাংলাদেশের একটা বিশাল বড় সমস্যা রোহিঙ্গা, তাদের খাদ্যের নিশ্চয়ই। যোগান আসে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মধ্য দিয়ে, তো সেই জায়গাতে যাওয়া, সেটা একটা কন্টিনিউয়াস সাপোর্ট পাওয়া, তো এর একটা গুরুত্ব আছে। তারপরে কিছু কি পাওয়া পেলাম, মানে কোনো বার্তা, কোনো আশ্বাস, নিশ্চয়তা? আমাদের কি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের দেয়া অর্থ বন্ধ হয়ে গেছে পুরোপুরি ভাবে? আশঙ্কা না, তৈরি হয়েছে, সেই মানে সেটা তো আশঙ্কার আগে জায়গাটা থেকেই চলমান। আগের থেকেই চলমান। সেটা তো একটা প্রক্রিয়া আছে, প্রতিনিয়ত এটা ঝুঁকির মধ্যে আছে, প্রতিনিয়ত এটা হুম। আলোচনার পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্র আচ্ছা, যদি সহায়তা বন্ধ করে দেয়, তাহলে 11-12 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে বাংলাদেশে মানে একটা ভিন্ন এজন্যই এই রকমের সময় সংকটে 44 পড়বে। জন নিয়ে যাওয়াটা যৌক্তিক বলেই আপনি ধারণা করছেন বা মনে করছেন? না, এটা আপনি মনে করছেন। আপনার না, কথাটা আমি আমার মুখ জিজ্ঞাসা দিয়ে করছি। বলানো যাবে না। না, না, আপনার কথাটা আমার মুখ দিয়ে বলানো যাবে না। আমি আমি আমার কথা প্রশ্নবোধক বলেছি। রাখছি কিন্তু, যে আপনি মনে না, না, করছেন। আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিব। আপনি যদি হ্যাঁ, বলেন হ্যাঁ, যে হ্যাঁ ওটাই। আপনি আপনি কি কি এটা মনে এজন্য এটা করছেন, মনে না করছেন যে আমি এটা এটা মনে যৌক্তিক? করছি না, আমি এটা আচ্ছা, মনে করছি না। আচ্ছা। আপনি মনে করছেন না যে এটা আসলে এইভাবে যাওয়াটা যৌক্তিক? আবার প্রশ্ন করেন আপনি, তারপরে আমি কথা আচ্ছা, বলবো। আমি তাহলে আবার প্রশ্নটা করি। মানে আমি বলেন। এজন্যই প্রশ্ন করছিলাম যে আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড ফুড ফোরামে যে রোহিঙ্গাদের জন্য সহায়তা যে কন্টিনিউয়াস আছে, এটির জন্য এখানে যাওয়াটা মানে যেতেই পারেন তিনি। তো আপনি মনে করছেন এজন্য 44 জনের এই দলবল নিয়ে যাওয়াটা যৌক্তিক একটা ব্যাপার? এর মধ্যে অযৌক্তিকের কিছু নেই। এর মধ্যে ধর 20 জন আচ্ছা। হয়তো ছিল, এর মধ্যে 20 জন হয়তো ছিল নিরাপত্তার হুম। দায়িত্বে। সুতরাং আপনি যে যে কথাটা বলছেন যে এর থেকে কি পাওয়া গেল, এর থেকে কি নিয়ে আসলো, ধরেন একটা দেশ সফরে কখনো এইভাবে সুনির্দিষ্ট করে বলে দেয়া যায় না যে একটি সফরে গিয়ে পুরোপুরি ভাবে সবকিছু পাওয়া গেল। হুম। যেমন ইটালির শ্রমিকদের নিয়ে যে আলোচনাটা হয়েছে, শ্রমিকদের সেখানে শ্রমিক বলতে ইটালির যে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশের যে বিপুল সংখ্যক মানুষ ইটালিতে আছেন, তাদের অধিকাংশের বৈধ কাগজপত্র নাই। এই যে অবৈধ যারা আছে তাদেরকে ফিরিয়ে আনলে একজনের পরিবর্তে আরেকজন মানুষ নিবে, এটা তো একটা ধারাবাহিকতা, এটা তো আলোচনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারের সঙ্গে ইটালির আবার আলোচনা হবে। এই আলোচনার মধ্যে দিয়ে তো আমাদেরকে একটি জায়গায় যেতে হবে, সেটার একটা ধারা তৈরি হয়েছে। এখন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, ঘটনাটা আমার জি, কাছে গুরুত্বপূর্ণ, জি, আরেকজনের স্পষ্ট। কাছে এটা গুরুত্বহীন মনে হতেই পারে। সেই জি, হিসাবে আপনি আমার কাছে স্পষ্ট এটা করেছেন। যৌক্তিক। আপনি বলছিলেন যে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া যায় না, যে আসলে অনেক কিছুই ভুল ইনফরমেশনও চলে আসে যেটার পরিষ্কার ব্যাখ্যা দেওয়া যায় না। মানে আসলে এই অপরিষ্কার রাখার দায়টাও আপনি কার বলে মনে করেন? কারণ ধরেন এই যে সামগ্রিকভাবে সরকারের। এবার ধরেন আমি কয়েকটা ঘটনা বলি, সফরগুলো নিয়ে যে এই আলোচনাগুলো, যেমন যুক্তরাজ্য সফরে গেলেন, তখন বললেন যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দেখা হবে, হওয়ার সম্ভাবনা বা আলোচনা হচ্ছে। পরে সেখানে গিয়ে প্রেস সচিব বললেন যে তিনি নাকি তখন বিদেশে আছেন, কানাডায় আছেন। জানা গেল তিনি সেখানেই আছেন। ওখানে গিয়ে কেন জানতে পারবেন যে তিনি কানাডায় আছেন? ইতালি সফরে গেলেন, সেখানে গিয়েও দেখা হবার কথা ছিল প্রধানমন্ত্রীর সাথে, সেখানে তার সাথে হলো না। বা কিন্তু কাতারের আমিরের আমন্ত্রণে এগুলোর কিন্তু যুক্তরাজ্য সফর, ইটালি সফর, এগুলোর কিন্তু ব্যাখ্যা দেয়া হয়েছে। তো যেহেতু এগুলোর ব্যাখ্যা দেয়া হয়েছে, প্রেস সচিবের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেয়া হয়েছে যুক্তরাজ্য সফর নিয়ে, ইটালি সফর নিয়েও, এই জায়গাগুলোতে আমি আর এখন আলাদা করে মন্তব্য করতে চাই না। হুম, হুম। কিন্তু প্রত্যেকবারই আসলে এমন হয় কেন যে যেমন এটাও বলছিলাম, কাতারের আমিরের আমন্ত্রণে গেলেন, আমির সেখানে গিয়ে জানলেন যে সেখানে নাই। তাহলে আসলে পরিষ্কারটা আমরা হব কি করে? যা বলা হচ্ছে পরে দেখা যাচ্ছে সেটা হয় আপনি না, বা যিনি খানিকটা এর সাথে ফুলিয়ে ফাঁপিয়ে সম্পৃক্ত, বলা হচ্ছে। আপনি প্রেস সচিবকে প্রশ্ন করেন, আপনার প্রোগ্রামে আনেন, কেন এরকম হয়েছে তার কাছ থেকে জানতে চান, যেহেতু তিনি সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত, যেহেতু তিনি তার একটা ব্যাখ্যা দিচ্ছেন। আমি যে যুক্তরাষ্ট্রের কথা বললাম, যে 62 জনের জায়গাতে আপনার 104 কাছে জন তার নিয়ে ব্যাখ্যাগুলো আলোচনা হলো। কনভিন্সিং লাগে? মানে আপনি সরকারের অংশ এবং সাংবাদিক হিসেবে, একজন সিনিয়র সাংবাদিক। এই ব্যাখ্যাগুলো থাকা উচিত সরকারের। যদি আপনি আমাকে বলছেন যে এটা যৌক্তিক কি অযৌক্তিক, সরকারের জায়গা থেকে অবশ্যই এটা পরিষ্কার করে প্রথমেই ব্যাখ্যাটা দেওয়া উচিত যে এই কারণে আমরা এইখানে যাচ্ছি এটা নিয়ে। কারণ আপনি যে 44 জনের দলের কথা বলেন, 20 জনের দলের কথা বলেন, বাংলাদেশের বাস্তবতায় আগে যেহেতু প্রশ্ন তোলা যেত না, 100, 150, 200 একটা উড়োজাহাজ নিয়ে নিউ ইয়র্কে আসা হতো, নিউ ইয়র্ক থেকে সেই উড়োজাহাজটা নিয়ে ওয়াশিংটনে আসা হতো, 10 দিন উড়োজাহাজটা ওয়াশিংটনে বসে থাকতো, এর একটা বিশাল ভাড়া দিতে হতো, প্রশ্ন তোলা যেত না। তো এখন যেহেতু হুম, প্রশ্ন তোলা যায়, এবং এখন যেহেতু গণমাধ্যমের প্রশ্ন তোলার ক্ষমতা বেড়েছে, সুতরাং হুম। 44 জন নিয়ে ইটালি গেলেও এই প্রশ্নটা উঠবে। সুতরাং আমাদের সরকারের একেবারে সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন, তাদের আগে থেকেই এটা বিবেচনায় রাখে এর পরিষ্কার ব্যাখ্যা দেওয়া দরকার, জি। যে আহ, এই কারণে এটা। ধরেন ধরেন আপনার, আমি এখানে দেখেছি যে প্রেস 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 উইং এর যারা এখানে এসেছিলেন, তারা
একই সঙ্গে জাতিসংঘে কাজ চলেছে, সাইট ইভেন্টে কাজ চলেছে, হোটেলে কাজ চলেছে, বিভিন্ন জায়গাতে তাদের যাওয়ার ব্যাপার ছিল, সাংবাদিকদের তথ্যের যোগান দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু কিন্তু এই প্রশ্নটা ততক্ষণ পর্যন্ত আলোচিত হয়নি যতক্ষণ পর্যন্ত একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনারা 5 জন আসলেন কেন। আমি যেভাবে ফিল করি যে 5 জন প্রেস উইং এর 5 জন যাচ্ছে, কেন যাচ্ছে সেই ব্যাখ্যাটা আগে থেকেই দিয়ে দেওয়া উচিত। 3 জন যাচ্ছে সেই ব্যাখ্যাটা আগে থেকেই দিয়ে দেওয়া উচিত, যে এই কারণে আমরা এখানে 3 জন যাচ্ছি, এই কারণে আমরা এখানে 5 জন যাচ্ছি। জি, এটা দিলে জি। তখনও প্রশ্ন উঠবে, কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ, এটা তো পরিষ্কার জি, ব্যাখ্যা দেওয়া প্রশ্নের একটা হয়েছিল, উত্তর অন্তত থাকবে, প্রশ্নের উত্তরগুলো অন্তত স্পষ্ট থাকবে। থাকবে। জি, এই জন্যই প্রশ্ন করছিলাম যে যেই ব্যাখ্যাগুলো দেওয়া হয় সেটিও কতটা যৌক্তিক মনে হয়। নিশ্চয়ই সামনেও আরো সফর দেখবো, হয়তো তখন এই প্রশ্নগুলো আবার উঠবে, আবার কথা হবে। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা, অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবার সুযোগ হলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি সাধারণত সরকারি জায়গায় থেকে রাজনৈতিক কথা বলা উচিত নয়, কিন্তু তারপরেও বলি। সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন হয়, সেটা লঙ্ঘন করেও হয়তো বলি, কারণ যেহেতু একটা বিশেষ সরকার, যেহেতু জুলাই অগাস্টের আন্দোলনের যে সুফল, সেই সুফলের অংশ হিসেবেও হুম, আমাদের যে এখানে আসা, এই দায়িত্ব আসা, সেটাও তো সেটার অংশ। সেই কারণে হুম। মাঝে মধ্যে মনে হয় যে ভুল